আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্লগবাড়ির নিয়মিত আয়োজনের আজকের প্রোগ্রামে এডুকাইটস প্রেজেন্টস ক্যারিয়ার ভাবনায় আমাদের আজকের বিষয় চিকিৎসা বিজ্ঞানে আমাদের অর্জন ও সম্ভাবনা। তার জন্য সেই বিষয়ে আলোকে আমরা কথা বলার জন্য আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি দেশসেরা অন্যতম চিকিৎসক, আমাদের সবার প্রিয় মুখ, আপনারা সবাই চিনেন তাকে, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুর রহমান, যিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে অধ্যাপনা শেষে অবসরপ্রাপ্ত হওয়ার পরেই বাংলাদেশের একটি বেসরকারি রিসার্চ সেন্টার ইউনিভার্সাল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের হেড হিসেবে আছেন। আমরা তাকে আজকে পেয়েছি। প্রথমেই স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, ব্লগবাড়িতে আজকে আমাদের প্রোগ্রামে আপনাকে পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। প্রথমেই স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে করোনাকালীন আসলে আপনার সময়টা কিভাবে যাচ্ছে? আমরা হয়তো অনেকেই জানি এবং দেখেছি আপনি অনেক বেশি প্রোগ্রাম করেছেন, বিভিন্ন টিভি প্রোগ্রাম করেছেন, লাইভ প্রোগ্রাম করেছেন। এই করোনাকালীন আপনি সবাইকে নির্দেশনা দিয়েছেন বিভিন্ন, একদম শুরু থেকে আপনার দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি অনেক অনেক বেশি প্রেসক্রাইব করেছেন। তো সবকিছুর আলোকে যদি একটু শেয়ার করতেন, কেমন ছিল আপনার এই সময়টা, বিগত 3 মাসটা? সেটা হচ্ছে বিগত 3 মাস এরকম আমি সহ আমাদের কাজগুলা যেগুলা মনে করেন গবেষণা বা এই জাতীয়, ওইগুলো কিন্তু একা করা যায় না, একটা গ্রুপ আছে। জি। তো ওইরকম একটা গ্রুপ আমরা চিটং এ আছি, এটার নাম হচ্ছে ম্যালেরিয়া রিসার্চ গ্রুপ। তো ওই গ্রুপের যারা সদস্য আমরা সবাই শুধু ম্যালেরিয়া নয়, আমরা এটাকে বলে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। কতগুলা রোগ আছে যেগুলা দুনিয়া জুড়ে বেশি বেশি ইনভেস্টমেন্ট নেই, কেন ওগুলাতে ইনভেস্টমেন্ট করলে লাভ হয় না, কোম্পানিদের লাভ হয় না। তো লাভ না হলে তোরা এগুলো করতে চায় না। এরকম কতগুলো রোগ আছে যেগুলোর ওষুধ বড় বড় কোম্পানিরা বানায় না, এটা এগুলাকে বলছেন নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। তো বাংলাদেশ একটা ট্রপিক্যাল কান্ট্রি, আমরা ওই নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজে কাজ করি। তো এর মধ্যে বলে যে ইমার্জিং, রিইমার্জিং এরকম কতগুলো ডিজিজ আছে। তাহলে এই করোনাটা হচ্ছে একটা ইমার্জিং ডিজিজ। তাহলে অটোমেটিক্যালি এটা যখন দুনিয়ার এক কোনায় হঠাৎ করে ধরা পড়লো, তখন থেকেই আমরা এটা সম্পর্কে জানতে চেষ্টা করছি। মেইনলি জানতে চেষ্টা করা, ওই জানতে চেষ্টা করাটা বিভিন্ন ভাবে শেয়ার করেছি জানাগুলো। এটা যেটা বললেন যে ফেসবুকে করেছি বা মিডিয়াতে বিভিন্ন জায়গায় করেছি, আজকে যে আপনাদের সাথে করছি, এরকম অনেকগুলো অর্গানাইজেশনের সাথে আমি জড়িত আছি। এছাড়া দেশি বিদেশি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে নীতি নির্ধারণী এই করোনা রোগ নিয়ে আমি জাতীয় পরামর্শ কমিটিতেও আছি, ওইটার একটা সাব কমিটিতেও আছি, আর একটা কমিটির। এইভাবে দেশকে কিভাবে আরো ভালোভাবে চলা যায়, এরকম বাইরে থেকে বা দূর থেকে অনেকগুলা পরামর্শ দিচ্ছি। আর হচ্ছে চিকিৎসকদেরকে, এবং যেহেতু এটা একটা বন্ধ হয়ে গেছে চারিদিকে, চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানের ছাত্র যারা আছে ওদেরকেও কিছু লেখাপড়া জাতীয় করার চেষ্টা করছি। তো মোটামুটি আমি ব্যস্ত থাকি। এছাড়া যারা চিকিৎসক আছে দেশব্যাপী, ওদেরকে চিকিৎসা অ্যাডভাইস ওটাও করছি। ডেইলি মনে করেন আমি 30 থেকে 40 জন এরকম ডাক্তারের সাথে কথা বলি, যারা ওদের রোগীর সম্পর্কে বলে, ওরা নিজেরা রোগী, আত্মীয় স্বজন রোগী, মা বাবা রোগী, অথবা এইভাবেই কেটে যাচ্ছে আর কি। মাঝে মাঝে চিটং আসি, ঢাকা যাই। জি, আমি আবার আপনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমরা জানি আসলে আপনি অনেক ব্যস্ত, এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের জন্য একটু সময় বের করেছেন। আজকে আপনি জানেন আজকে আমাদের প্রোগ্রামটা ক্যারিয়ার ওরিয়েন্টেড। আপনি যেমনটা বলছিলেন, চিকিৎসক কিংবা ডাক্তারি পেশায় যেতে যাচ্ছেন এমন স্টুডেন্টদেরকে নিয়ে তাদের জন্য আজকে প্রোগ্রামটা সাজানো। তো সেই হিসেবে আসলে আমরা করোনা নিয়ে খুব বেশি হয়তো জানবো না, সমসাময়িক বিষয় হিসেবে কিছুটা অবশ্যই আপনাকে যেহেতু পেয়েছি জানার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা শুনবো আপনার কথা, আপনার জীবনের গল্প, আপনার বেড়ে ওঠা, আপনার চিকিৎসা সেবায় আপনার অভিজ্ঞতার কথা শুনবো। তারই আলোকে হয়তো আমরা যাব। প্রথমেই স্যার যদি একটু ছোট করে আমাদেরকে বলতেন যে সংক্ষিপ্ত করে করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোন পথে আগাচ্ছে আসলে। আপনি অবশ্যই জানেন সরকারি পদক্ষেপ নিয়েছেন, স্থানীয় সরকার প্রশাসন কাজ করে যাচ্ছেন, এর মাঝেও জনগণের অবহেলা বলেন, জীবন জীবিকার তাগিদে বের হয়ে যাওয়া বা নিয়ম তোয়াক্কা না করা বলেন, সবকিছু মিলিয়ে আপনি বাংলাদেশের পরবর্তী সময়টা কিভাবে দেখছেন?
সেটা এক কথায় বলতে গেলে হচ্ছে বাংলাদেশ এখন একটা অনিয়ন্ত্রিত সংক্রমণের মধ্যে আছে করোনার। জি। সংক্রমণ তো আছেই, সংক্রমণ মানে হচ্ছে এটা চলমান আছে। অনিয়ন্ত্রিত হওয়ার কারণ হচ্ছে এটা নিয়ন্ত্রণ করতে গেলে যেসব কর্মকাণ্ডগুলো করতে হয় সেগুলাতে আমাদের দুর্বলতা আছে, আমাদের বিভিন্ন কারণে আমরা সঠিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে আসলে পারিনি। এটা এখন অনিয়ন্ত্রিত অবস্থায় আছে, মানুষ সংক্রমণ হচ্ছে, এখন মানুষের রোগ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এরকম অবস্থাটা আরো বেশ কিছুদিন চলতেই থাকবে, কয়েক মাস। এবং এরপরে যদি অনেক লোক, শতকরা 50-60 জন যদি এফেক্টেড হয়ে যায়, তারপর গিয়ে এটা থামবে। অথবা এর আগে যদি আমরা কোনো টিকা পেয়ে যাই, তাহলে টিকাটা যদি দিয়ে দিতে পারি তখন ওটা তো থামার সম্ভাবনা আছে। অথবা যদি আমরা অন্য কোনো অনেক বেশি টেস্ট করে এবং রোগীদেরকে মানুষকে লকডাউনের মধ্যে রেখে টেস্ট করে আইসোলেট করে কোয়ারেন্টাইন করে যদি রাখা যায়, সেটাও একটা পদ্ধতি। কিন্তু মনে হচ্ছে না যে আমরা ওটা খুব বেশি পারবো, যে কারণে আমরা অনিয়ন্ত্রিত সংক্রমণের মধ্যেই থাকবো এবং এটার মধ্যে আমাদেরকে আপাতত এটার সাথে সহবাস করতে হবে। জি, যেমনটা বলেছেন, আসলে টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এইভাবেই থাকতে হবে। আস্তে আস্তে হয়তো কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। তো স্যার, আজকে আমাদের বিষয় আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড। করোনা পরিস্থিতি নিয়ে আমরা আসলে খুব কম কথা বলার চেষ্টা করব বলেছি। আপনি বললে আমরা আসলে এবার শুরু করতে পারি মূল প্রোগ্রামটা, আপনার ডাক্তার হওয়ার পেছনে বিভিন্ন গল্প জানার মাধ্যমে। স্যার, প্রথমেই জানতে চাইবো যে আসলে আমরা ছোটবেলায় তো স্কুলে সবাই লিখি এম ইন লাইফে আমি ডাক্তার হতে চাই। তো আপনার এই ডাক্তার হওয়ার পেছনের গল্পটা কেমন? কি ভালো স্টুডেন্ট ছিলেন বলেই ডাক্তার হয়েছেন, না অন্য কোনো স্বপ্ন ছিল এই ডাক্তার হওয়ার পেছনে, যদি একটু বলতেন। না, আসলে আমি ওইরকম ছিলাম কিনা জানি না। আমরা যখন বড় হয়েছি, এসএসসি এইচএসসি পাস করছি, তখন কিন্তু ওইরকম একটা এইম ছিল না যে এটাই আমাকে হতো। আচ্ছা। আমি প্রথমে বুয়েটে চান্স পেয়েছি, ওখানে ভর্তি হয়ে গেছি। মেডিকেলেরটা একটু পরে হয়েছে পরীক্ষা। তো হওয়ার পরে যেহেতু আমার মেইন বন্ধুগুলা সব বুয়েটে গিয়েছে, আমার ইচ্ছা ছিল যে আমি বুয়েটে যাব। আচ্ছা। তখন আমার মা এবং বাবা বললো যে না, ওরা ছোট দুইজন আছে, একজনকে ইঞ্জিনিয়ার, একজনকে ডাক্তার হইতে হবে। আচ্ছা। ছোটটা ডাক্তারি চান্স পাই কিনা ঠিক নেই, তুই যখন পেয়ে গেছো তুমি করতে থাক। আচ্ছা। তাহলে এইভাবেই আমি ডাক্তারিতে শিখেছি, এটা প্যারেন্টের ইচ্ছা এসেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার, জানলাম। যদি একটু আমাদের আপনার অনেক স্টুডেন্ট আছে, আপনি জানেন আজকে প্রোগ্রামে অনেকেই দেখছেন, আপনার কথা শোনার জন্য অপেক্ষা করে আছেন। যদি একটু ছোট করে বলতেন আপনার স্কুল লাইফের বেড়ে ওঠা, তারপর মেডিকেল কলেজে ভর্তি হওয়া এবং শেষমেশ দেশের একজন চিকিৎসকদের কাতারে চলে আসা, এই জার্নিটা যদি একটু ছোট করে বলতেন, যে আপনার এখন যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের জন্য অনুপ্রেরণার কিছু হতো। আচ্ছা, আমি তো লেখাপড়া করেছি কাঞ্চনা স্কুল। জি। এসএসসি পর্যন্ত ওখান থেকে পাশ করেছি 73 সালে। জি। তারপর হঠাৎ করে, যেহেতু আমার বড় ভাই ঢাকায় ছিল, আমি হঠাৎ করে ওখান থেকে চলে আসছি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ নামে, ঢাকা ক্যান্টনমেন্ট একটা কলেজ আছে, ওই কলেজে ইন্টারমিডিয়েট করেছি। তারপর এরপর তো পরীক্ষা, মানে এমবিবিএস চিটং মেডিকেল কলেজ। জি। হওয়ার পরে তারপর তো বিভিন্ন সরকারি চাকরিতে ঢুকে গেলাম, এরপরে এফসিপিএস করলাম, করে শিক্ষকতায় ঢুকে গেলাম। জি। এভাবে করে প্রায় 30 বছর শিক্ষকতার পরে তো রিটায়ার করে গেলাম। জি। তো এখানে যে অনেক বেশি যে আগ্রহ করে ঢুকে গেছি বা চেষ্টা চালিয়েছি, ওই সময় অত বেশি ছিল না। এখন যেরকম কোচিং আছে ওইগুলো কিন্তু তখন ছিল না। আমরা নিজেরাই নিজেকে সেলফ ডেভেলপ করেছি। আরো গ্রামের থেকে গিয়েছি, মনে করেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ যখন গিয়েছি তখন আমি কিন্তু বাংলা বলতে পারতাম না, চিটাঙ্গিয়া চলে আসতো। আমি বাংলা বলতে গেলে মাঝখানে চিটাঙ্গিয়া চলে আসে, এরকম একটা অবস্থার মধ্যে ওখানে গিয়েছি। আমার অনেক সময় লেগেছে বাংলা কভার করতে, এবং ওখানে গিয়ে দেখলাম যে ওখানে যারা আসছে সব হচ্ছে পাকিস্তান থেকে ফেরত ইংরেজি মিডিয়ামে পড়া স্টুডেন্ট। তো ওরা একদম ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারতো, আমরা তো ফ্লুয়েন্টলি বাংলাও বলতে পারি না, সেখানে ওরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারতো। তো ওগুলো দেখে দেখলাম যে না, এটা তো আমরা তো অনেক পিছনে, তাহলে এত পিছনে থাকলে তো হবে না, আমাকে ওভারকাম করতে হবে। তো ট্রাই টু ওভারকাম, যে গ্রামের থেকে লেখাপড়া করলেও এটা সম্ভব যদি একজন চায় যে আমি ওভারকাম করবো, যে আমার দুর্বলতাটা এখানে,
প্রথমে এটা বুঝতে হবে কিন্তু আমার দুর্বলতাটা কোথায়। এটা যদি না বুঝতে পারি, এটাকে যদি আবার আমি সফলতা মনে করি তাহলে হবে না। আমি দেখলাম যে আমার সাথে বেশি ছেলেপেলে কথাও বলে না ঠিক মতো, এবং দেখতেও বেশি ইমপ্রেসিভ না, এবং বাইরের থেকে বাসে করে আসি, সে ক্লাস করে আবার চলে যায়। ওরা তো সব বড় বড় গ্রুপ ক্যাপ্টেন, ব্রিগেডিয়ার, কর্নেল, ওদের ছেলেপেলেদের সাথেই পড়েছে। তো এই জন্য আমি মানে অনেক বেশি পার্থক্যটা প্রথমেই গিয়ে আমার কাছে খুব লেগেছে যে আমি তো অনেক পিছনে। তো অনেক পিছনে এটা কভার করেছি। আমি কভার করতে গিয়ে ফার্স্ট ইয়ার ফাইনালে আমি ফার্স্ট হয়ে গেছি। তারপর তো ইয়েতে গিয়ে আবার সেকেন্ড ইয়ার, তখন আমাকে কেউ চিনে না। তখন বললো যে কিরে কে ফার্স্ট হবে যে ওর বেতন মকুফ হবে এবং ইত্যাদি বিভিন্ন রকম সুবিধা ছিল, ওখানে বেতন বেশি ছিল। আচ্ছা। তো মোটামুটি এইভাবে তারপর তো আসলে গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দিয়েছি, যখন যেখানে যা লাগছে করেছি। সবসময় আগ্রহ ছিল, জানার আগ্রহটা ছিল, এখনো আছে এটা। এখনো আমি ডেইলি কমপক্ষে 4-5 ঘন্টা লেখাপড়া করি, সপ্তাহে 12-14-16 ঘন্টা লেখাপড়া করি, এবং শুধু বাংলাদেশ নয়, আমরা সারা দুনিয়া সম্পর্কে জানতে চেষ্টা করি, লোকগুলার গভীরে যেতে চেষ্টা করি, এবং পড়ানোর জন্য অনেক কিছু পড়তে হয়, সেগুলোও করি, থিসিস গাইড করি, রিসার্চ গাইড করি, এগুলা জার্নাল এগুলো করি। সেই এই আর কি, এইভাবেই সময় কেটে যায়, কিছু গবেষণা করি। জি স্যার, যদি একটু বলতেন, এই যে করোনাকালীন সময়ে আসলে আপনার অনেক স্টুডেন্ট আছে, মেডিকেল স্টুডেন্ট, তাদের পড়ালেখাটা আসলে কিভাবে চালিয়ে নেওয়া উচিত এই সময়টাতে, যদি একটু তাদের গাইডলাইন দিতেন। এটা হচ্ছে মেডিকেলের পড়ার তো দুই রকম, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। জি। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে এটা রোগী দেখে প্রত্যক্ষভাবে রোগীর মাধ্যমে শেখা। এই জন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলি যে আমরা তোমার সবচেয়ে বড় টিচার নয়, দি পেশেন্ট আর ইউর বেস্ট টিচার। আমিও রোগীর থেকে শিখেছি, তোমাকেও রোগীর থেকে শিখতে হবে। তাহলে আমাকে রোগী টিচার মনে করলে হবে না, ওই রোগীকে তোমার টিচার মনে করবে। তো ওই জিনিসটা তো এখন করা যাচ্ছে না। এখন থিওরিটিক্যাল যেটা সম্ভব, আমাদের এখানে তো অনলাইন যেসব ক্লাস সিস্টেম আছে ওইটাও কতটুকু চলতেছে আমি জানি না, খুব কম, যদি চলেও থাকে। তাহলে মেডিসিন বা এরকম সায়েন্স, এবং বিশেষ করে প্রফেশনাল সায়েন্স, মানে যেখানে জীবন মৃত্যু জড়িত এরকম একটা বিষয়, ওখানে আমাদেরকে অনেক বেশি জানতে হবে। না জেনে করলে ভুল বেশি হবে, জানে করলে ভুল কম হবে। একজন মানুষ ভুল ছাড়া হতে পারে না। তাহলে যদি বলে যে না আমার কোনো ভুল হয় না, তাহলে ওকে বলবো যে আপনি আমাদের মানুষের দলে নেই, আপনি ফেরেশতার দলে চলে গেছেন। তাহলে ভুলটা কমিয়ে আনতে হবে। আমরা এমন মানুষ যে আমরা জানি যে আমরা প্রতি মুহূর্তে ভুল করতে পারি, কিন্তু আর আমি চাই যে আমি একদম নির্ভুল হব। নির্ভুল হতে চাই, প্রতি মুহূর্তে ভুল করতে পারি, এই দুটাকে ব্যালেন্স করে আমাদেরকে চলতে হয়। এটার জন্য অবশ্যই জানা থাকতে হবে, সবকিছু জানতে হবে, এবং আপ টু ডেট হতে হবে। আমাদের প্রত্যেক জানাটা, যেমন করোনা দেখতেছেন আপনারা, যে কয়েকদিন বললো যে মাস্ক পরতে হবে না, আবার বলছে মাস্ক পরতে হবে, আবার বলে যে হাত ধুতে হবে, আবার বলে যে 3 ফিট দূরে থাকতে হবে। এরকম বিভিন্ন রকম কথা আসতেছে, কারণ হচ্ছে যত বেশি আমরা জানতেছি তত বেশি পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বলি যে সায়েন্স বলছে, ইন সায়েন্স এভরি ট্রুথ ইজ এ ট্রুথ ফর দ্য টাইম বিং। এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাহলে এই জন্য আমাদেরকে পরিবর্তিত জ্ঞানের সাথে আপডেটেড থাকতে হবে। এই জন্য একজন চিকিৎসক কখনো ওর পড়ালেখা শেষ হয়ে যায়নি, বলে যে একজন চিকিৎসকের লেখাপড়া যদি শেষ হয়ে যায় ও মৃত হয়ে গেছে, ও আজীবন স্টুডেন্ট থাকবে। তাহলে আমাদেরকে ওইরকম একটা সাবজেক্টে চর্চা করতে হয় যেখানে, তাহলে জন্য যারা মেডিকেল স্টুডেন্ট আছে ওদেরকেও যেটা পড়ে এসছে যদি সামনে পড়া যায় খুব ভালো, সামনে পড়া না গেলে অন্তত পিছনে যেটা পড়া আসছে এটাকে ওরা রিভিশন দিতে পারে, এবং ইমিডিয়েট ফিউচার আগামী 1 বছর পরে যেটা পরীক্ষা হবে ওই সাবজেক্টগুলো সম্পর্কে করতে পারে। এটা শুধু পাঠ্য বই নয়, পাঠ্য বইয়ের বাইরেও অনেক বই আছে যেগুলো পড়া যায়। যত বেশি পড়া যাবে অত বেশি জানা যাবে, এবং এখানে জানার কোনো শেষ নেই, জানার চেষ্টার জন্য করেই যেতে হবে আজীবন। তাহলে ওই কাজটা ওদেরকে, যে আমরা বলি যে আমরা চাই যে আমরা একজন স্টুডেন্ট হবে, হি উইল বি এ লাইফ লং লার্নার, তাহলে আজীবন লার্ন করবে। এবং আমরা চাই হি উইল বি এ ক্রিটিক্যাল থিঙ্কার। তাহলে ক্রিটিক্যাল থিঙ্কার হতে গেলে ওর যদি বেসিস অফ আন্ডারস্ট্যান্ডিং না থাকে, এবং অনেক বড় ক্যানভাসে ফেলে যদি একটা সাবজেক্টকে দেখানো যায়, তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং করার এবিলিটিটা কমে যাবে।
তাহলে এই জন্য মডার্ন এডুকেশনে আমরা চাই যে স্টুডেন্ট উইল বি এ ক্রিটিক্যাল থিঙ্কার, a student will be a lifelong learner, Yes. and a medical student will develop himself as an international citizen. শুধু বাংলাদেশের না, দুনিয়ার যে কোনো জায়গায় প্লেনে হেলিকপ্টারে নিয়ে যদি ওকে ফেলে দিই, ও যেন ডাক্তারি করতে পারবে, ওর কথা বলা লাগবে না, ও সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রোগীদেরকে তাহলে আমরা চাই আমরা নিজেদেরকে একটা ডাক্তারকে ওইভাবে সে গড়ে তুলবে যাতে সে সারা দুনিয়ার যে কোনো জায়গায় যখন যাবে তখন সে পারফর্ম। ইয়েস, অসাম। তার জন্যই বোধহয় স্যার আপনাদের আমরা এত সম্মান করি বা আপনাদের নিয়ে আমরা এত গর্ববোধ করি। স্যার, একটা ছোট বিষয় করে যদি বলতেন যে যা এসএসসির পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে, তবে এইচএসসি পরীক্ষাটা পিছিয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে যারা ভালো স্টুডেন্ট বা যারা এই মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে, তারা এই পরীক্ষা পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে কিভাবে প্রিপারেশনটা নিতে পারে যদি একটু বলতেন, যারা মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে? ওদের জন্য তো মেডিকেলের যেটা অ্যাডমিশন টেস্ট আছে, ওই অ্যাডমিশন টেস্টটা কিন্তু ওদের নলেজের উপর ভিত্তি করে। তাহলে এই নলেজের মধ্যে কতগুলো সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথসটা খুব বেশি হবে না, এই তিনটা সাবজেক্টের উপর বেশি গুরুত্ব থাকতে হবে। এবং ওই সাবজেক্ট গুলোকে আমরা বলবো যে অ্যাডমিশন টেস্টটা এইচএসসি পরীক্ষার মতো হবে না, একটু ব্যতিক্রম হবে। এই ব্যতিক্রমটা হচ্ছে ওখানে কিছু ক্রিয়েটিভ থটস কে ইনক্লুড করা হবে। এই জন্য প্রশ্নগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে এবং এমন ভাবে ডিজাইন করা হবে, একটা ছেলে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সে যদি বুঝে না পড়ে, তাহলে কিন্তু ওর জন্য খুব কঠিন হয়ে যাবে। মুখস্থ করে পড়লে ডাক্তারি অ্যাডমিশন টেস্টে পাস করা ডিফিকাল্ট হবে। তাহলে এখন যেহেতু ওরা সময় বেশি পেয়েছে, আমরা বলবো যে প্রত্যেকটা লাইন মুখস্থ করবে না, একটাও শুধু বুঝবে যে এটার কি ইমপ্লিকেশন, এটা কেন বললো, এটা তো অন্যভাবেও তো বলতো, এটা এইভাবে কেন, এটা এইভাবে কেন করলো, হ্যাঁ এটা। এবং আরো বেশি জানা যায় যদি ওই জিনিসগুলার ইতিহাস জানা যায়। অনেক সময় যেমন সে মাধ্যাকর্ষণ, আমরা জানি যে আপেল পড়ছে বলে মাথায় ও জানছে, আমরা সবাই জেনে গেছি। তাহলে এরকম প্রত্যেকটা আবিষ্কারের পিছনে একটা ছোট গল্প আছে। তাহলে এই লার্নিং এর সাথে ওই লার্নিং, এবং এছাড়া এখন যেহেতু হাতে আমাদের ডিজিটাল ডিভাইস আছে, টেলিফোন ডিভাইস, স্মার্টফোন যদি থেকে থাকে, তাহলে গুগলে কিন্তু অনেক কিছু জানার সুযোগ আছে। তাহলে আমি বলবো যে আমাদেরকে আউটলুকটা বাড়াইতে হবে। আমাদের শুধু একটা দিকে তাকালে হবে না, আমাকে সমাজনীতি পড়তে হবে, আমাকে অর্থনীতি পড়তে হবে, আমাকে বিজ্ঞান পড়তে হবে, আমাকে আর্টস পড়তে হবে, কমার্স বুঝতে হবে, এরকম একটা সামগ্রিক আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যেতে হবে। নট দ্যাট সব সাবজেক্ট পরে উপরে পাস করতে হবে, এটা নয়, কিন্তু একটা কনসেপচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং আছে প্রত্যেকটা জিনিসের। আমরা বলি যে প্রত্যেকটা টপিকের দুইটা জিনিস, একটা কনসেপ্ট আছে, একটা কন্টেন্ট আছে। কনসেপ্টটা হচ্ছে ছোট, কন্টেন্টটা হচ্ছে অনেক বড়, ইট ক্যান বি আনলিমিটেড। এই জন্য আমরা সব কন্টেন্ট সবার পক্ষে সবকিছু করা সম্ভব না, কিন্তু কনসেপ্টটা ইজ ভেরি স্মল এবং ওইটাকে ধারণ করতে পারতে হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় এখানে আমাদের টিচিং এর দুর্বলতা আছে অবশ্যই, যে আমাদের টিচাররা আমরা ওইভাবে ইউনিফর্মলি করতে পারিনি। কিন্তু ওই যে বললাম যে প্রত্যেকটার একটা কনসেপ্ট আছে, একটা নীতিমালা আছে, একটা রুল আছে, ওই জিনিসটাকে আত্মস্থ করার চেষ্টা করতে হবে। যেটা বলছিলেন যে আসলে আমাদের শিক্ষকদের দুর্বলতা আছে বা সংকট আছে, আমি যদি একটু বলি স্যার, আমাদের 23টি, আমি যদি ভুল না বলি, 23টি গভর্নমেন্ট মেডিকেল এবং 55টি প্রাইভেট মেডিকেল আছে। তো প্রাইভেট মেডিকেলে যদিও অনেক বেশি এক্সপেন্সিভ পড়াটা, এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে যথেষ্ট মানসম্মত ডাক্তারের স্বল্পতা আছে। তো সেক্ষেত্রে যদি বলতেন যে প্রাইভেট মেডিকেলের অবস্থাটা কেমন, কিংবা সরকারি মেডিকেলও উন্নয়নের কোনো সুযোগ আছে কিনা বা কোনো স্কোপ আছে কিনা যেখানে আরো অনেক কাজ করা দরকার বলে আপনি মনে করেন? অনেক বেশি কাজ করার দরকার আছে। আমরা বাংলাদেশের মেডিকেল কলেজগুলো, কিছুদিন আগে একটা গবেষণা আমরা করেছি, এটা বাংলাদেশের মেডিকেল এডুকেশন, যে ওদেরকে নিড বেসড, মানে সমাজে যেটা প্রয়োজন আছে ওই প্রয়োজনের অনুপাতে আমরা ওদেরকে শিক্ষাটা দিতে পারছি। তাহলে ওই জায়গায় আমরা দেখেছি যেটা গুরুতর ঘাটতি আছে।
এবং বলছে যে আমরা এমন একটা কারিকুলাম এখনো ফলো করতেছি যেটা প্রায় 50 বছরের পুরানো। কোন মডার্ন ওয়ার্ল্ডে এখন ওই কারিকুলাম আর চলছে না, সেরকম একটা কারিকুলাম নিয়ে আমরা এখনো চালিয়ে যাচ্ছি। এই কারিকুলামটা বলছে মেমোরাইজ, ভমিট, ফরগেট। মেমোরাইজ মানে ওরা মুখস্থ করছে, পরীক্ষায় গিয়ে বমি করছে, পরীক্ষা শেষ হয়ে গেছে আর সব ভুলে যাচ্ছে। তাহলে মেমোরাইজ, ফরগেট, ভমিট কারিকুলামের মধ্যে ঢুকে গেছে, আমরা এখনো রয়ে গেছি। এটা সুদূর অতীত ছিল। যেমন কওমি মাদ্রাসার ওদের কারিকুলাম নাকি 1856 সালে, ওরা এখনো চালিয়ে যাচ্ছে। তাহলে এটা মডার্নের সাথে দূরত্ব রয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপ গুলোকে অ্যাড্রেস করতে হবে যদি আমরা টিকে থাকতে চাই। আমি শুধু বাংলাদেশে বসে বসে বড় হয়ে থেকে গেলে তো আমাকে হবে না, আমাকে আন্তর্জাতিক লেভেলে আমাকে আরেকজন বলতে হবে, ওদের সাথে কম্পিট করতে হবে। এবং ওরা যেসব ধারণ করতেছে জিনিসপত্র, এগুলো আমাদের দেশের লোকেরটা তো আমরা জানি, আমরা তো সব বিদেশি গুলো নিয়েই আমরা জানতে চাই। একটাও শুধু বাংলাদেশে এগুলো কোনো টেস্ট হয়নি, আমরা বিদেশিদের মধ্যে কাজ করে ওইটা দেখেই বাংলাদেশে ব্যবহার করতেছি। তাহলে এটা এমন হতে পারতো যে আমরা বাংলাদেশের মধ্যেই ওষুধগুলো নিয়ে গবেষণা করতে পারতাম, বাংলাদেশের মধ্যেই আমরা বাংলাদেশের মানুষত্ব, শারীরিক গঠন, জিন, এগুলোর ব্যতিক্রম আছে ইউরোপ, আফ্রিকা বা আমেরিকার সাথে, চায়নার সাথে। তাহলে ওই ব্যতিক্রম গুলো আমরা এখনো কভার করতে পারতেছি না, যেহেতু আমাদের দেশীয় ভিত্তিতে মানে দেশীয় তথ্যের অভাবের কারণে আমরা, তাহলে আমাদের গবেষণায় ঘাটতি আছে, আমাদের কারিকুলামের দুর্বলতা আছে। আমাদের কারিকুলামটাও যেটা চলছে সেটা আমরা বলি যে মনিটরিং এবং ইভ্যালুয়েশন। টিচারদের মনিটরিং এবং ইভ্যালুয়েশন এটা হচ্ছে একটা এসেনশিয়াল কম্পোনেন্ট, ওই জিনিসটা অনুপস্থিত আমার দেশে। প্রমোশন পাওয়ার জন্য ওকে ভালো টিচার হতে হবে না, ও লাইন ঠিক রাখতে পারলেই ওর প্রমোশন। আরেকজন ভালো টিচার হয়ে গেল, ও যদি লাইন ঠিক না থাকে ও কিন্তু প্রমোশন হতে পাবে না। তাহলে এরকম একটা সিস্টেম আসতেছে যেখানে তাহলে আপনি যদি ওর জ্ঞানকে যদি মূল্যায়ন না করেন তাহলে এর পরের জন আর জ্ঞানী হবে না। ও বলবে জ্ঞানী হওয়ার দরকার নাই, আমার তো লাইন ঠিক রাখলেই হবে। তাহলে এখন বেশিরভাগ লোক কিন্তু লাইন ঠিক রাখাতে চলে গেছে, জ্ঞানের দিকে আর ধাবিত হচ্ছে না। ওকে যে নিজেকে উন্নত করতে হবে এবং ভালো করতে হবে, আরো আরেকজনের সাথে ভালো করতে হবে, অন্যান্য দেশের সাথে সমকক্ষ হতে হবে অথবা তার চেয়ে ভালো হতে হবে, এই জিনিসটা আমরা করতে পারছি না বাংলাদেশে, কারণ শুধু মূল্যায়নের অভাবে। তাহলে ওই জিনিসগুলা না হওয়ার কারণে আমার শিক্ষা গুরুতরভাবে দুর্বল। এখন করোনার সময় যেরকম দেখছেন যে স্বাস্থ্য গুরুতর দুর্বল, এতদিন বোঝা যায় নাই, শুধু বড় বড় কথা শুনছি আমরা, দুনিয়াতে বিশ্বে বড়, সাউথ এশিয়াতে সবচেয়ে বড়, আসলে কিন্তু ভিতরে ফাফা। ভিতরে ফাফাটা আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক শিক্ষার ক্ষেত্র কিন্তু ভিতরে একেবারেই ফাফা, এবং আমার শিক্ষাটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। আমি তো এই দেশের, আমি তো এই দেশে ভালোবাসি, আমি তো মারা যাবো এই দেশে, আমার কবর হবে এই দেশে। আমি চাই যে এই দেশটা ভালো হোক এবং ভালোভাবে চলুক, কিন্তু এডুকেশনে আমাদেরকে গুরুতরভাবে নিম্ন মানের করে ফেলতে বাধ্য হয়েছে। এখন শিক্ষকদের এমন দায়িত্ব হয়ে গেছে, পাশ না করলে তো আমি কি পড়াইলাম তা আমার ছাত্ররা পাশ করে না, এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য পাশ করে দিচ্ছি। রেদার দেন ও শিখে পাশ করতেছে এবং না শিখে, যেমন আমার শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে একটা ছেলে কতগুলো জিনিস না জেনে আমার থেকে বেরোতে পারবে না, সে আমার সাবজেক্ট থেকে মিনিমাম কতগুলো, এটাকে আমরা বলি কোর্স টপিক, আর কতগুলো হচ্ছে অপশনাল। এগুলো না জানলেও এমন কোনো অসুবিধা নেই, নাইস টু নো, ভেরি নাইস টু নো, এগুলো না জানলে অসুবিধা, কিন্তু কতগুলো কোর আছে, তাহলে কোরটা না শিখে সে বেরোতে পারবে। এই কাজটা আমরা কোথাও করতে পারতেছি না বাংলাদেশে, এটা নেই। তাহলে আমরা গুরুতরভাবে এডুকেশন যেটা, সেটা একদম নেগলেক্টেড, স্বাস্থ্য নেগলেক্টেড। এই জন্য আমি চাই যে এখানে বাংলাদেশে একটা বর্তমানে ভবিষ্যতে আন্দোলন বা রাজনীতি সবকিছু হওয়া উচিত এই এডুকেশন এবং হেলথকে নিয়ে। এবং হেলথ যতদিন পর্যন্ত একটা রাজনীতির বিষয় না হবে ততদিন হেলথ ইমপ্রুভ করবে। তাহলে আমেরিকায় ওবামা কেয়ার বলে, ওবামা কিন্তু পুরো ইলেকশন জিতে গেছে ওবামা কেয়ারের ফর্মুলা দিয়ে। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে স্বাস্থ্য সেবার ফর্মুলা। ওখানে বেশিরভাগ লোকের কিন্তু অসুবিধা ছিল না, 70% ওরা ইন্স্যুরেন্স ছিল, ইত্যাদি ছিল। 30% আছে ওদের ইন্স্যুরেন্স নেই। ওদের জন্য যে একটা স্বাস্থ্য ব্যবস্থা করেছে, এটাতেই মানুষ ওকে ভোট দিয়ে। তাহলে আমার দেশে যদি এটা হইতো যে আমি স্বাস্থ্য খাতে এই করব সেই করব, এটা যারা বলতেছে ওরা যদি ইলেকশন জিততো, আমি এডুকেশন এটা করব সেটা করব, এটা যদি ইলেকশনে জিততো, তাহলে কিন্তু আমার দেশটা পরিবর্তন হয়ে যেত। তাহলে এই জন্য আমরা দুর্ভাগ্যবান জাতি যে আমাদের অনেকগুলার দুর্ভাগ্য আমাদের আছে, তার মধ্যে আমরা শিক্ষা এবং স্বাস্থ্যকে যে হারাইছি, সবচেয়ে বড় দুটা সম্পদ,
এগুলো মনে হচ্ছে যে সরকার কোনো লাভ হচ্ছে না, এখানে শুধু খরচ করতেছে, কিন্তু এটার লাভটা দৃশ্যমান নয়, এটা হচ্ছে সুদূর প্রসারী লাভ। তাহলে এই যে আমরা এটাকে ধ্বংস করে দিলাম, এটা সুদূর প্রসারী ক্ষতি জাতিকে বহন করে যেতে হবে। ওয়েল স্যার, নাইসলি সেড, যেমনটা বলেছেন। স্যার, যদি একটা ছোট করে বলতেন যে মেডিকেল কলেজে তো আপনি শিক্ষকতা করেছেন অনেক বছর, আপনি অনেক স্টুডেন্টকে দেখেছেন, তার আলোকে যদি বলতেন যে আসলে আপনার স্টুডেন্টদের মাঝে বা বাংলাদেশের বর্তমান যারা চিকিৎসক বা ডাক্তারি পেশায় পড়ালেখা করছেন, তাদের সম্ভাবনাটা কতটুকু দেখছেন? আপনি নিজেই বললেন যে আমাদের অনেক ব্যাকডেটেড সিলেবাস নিয়ে আমরা পড়ালেখা করিয়ে নিয়ে যাচ্ছি, তো তাদের মাঝে আপনি কি সম্ভাবনা দেখছেন, বা আসলে কোন জায়গায় আপনার আমূল পরিবর্তনটা আপনি চান? না, সেটা হচ্ছে সিস্টেম একজনকে একদম সব দুর্বলতাগুলো ওভারকাম করাই দিবে ওইরকম সিস্টেমটা আমাদের নেই। তাহলে এখানে যেটা করতে হচ্ছে, এখানে কিন্তু এই একই সিস্টেমের মধ্যে আমরা খারাপও করতেছি, আবার খুব ভালো ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারে এরকম চিকিৎসক আমরা বানাচ্ছি। তাহলে এটা হওয়ার ভিত্তি হচ্ছে ওরা সেলফ ডেভেলপমেন্ট করতেছে, এই সেলফ ডেভেলপমেন্টটা করতে পারছে। বলে যে এই জন্য এখন দুনিয়া জুড়ে বলতেছে, বলে যে লার্নিং ইজ এ স্কিল, লার্নিং ইজ নট নলেজ। যে আমি বুঝতে পারি, আমি শিখতে জানি, এটা বললে হবে না, কিন্তু ইট ইজ এ স্কিল। হ্যাঁ, স্কিল আর নলেজ এক নয় কিন্তু। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যদি স্কিল আর নলেজ এক হতো তাহলে হার্ষা ভোগলে সবচেয়ে ভালো ক্রিকেট খেলতে পারতো, কারণ তার দুনিয়ার ক্রিকেট সব মুখস্থ, কিন্তু সে তো ব্যাট ধরাই দিলে খেলতে পারে না, কিন্তু সব ক্রিকেট ওর মুখস্থ, জ্ঞান ওর সাথে কেউ পারবে না, কিন্তু ও খেলতে পারে না। তাহলে নলেজ ইজ নট এ স্কিল, স্কিলটা একটা আলাদা জিনিস। তাহলে এই লার্নিংটা, শিখতে পারাটা, আমি শিখতে জানাটা, এটা একটা স্কিল লাগে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে শেখানো হচ্ছে না, যে কারণে যেটা মনে করেন যে একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো ওরা আরো নিচের থেকে শিখে আসবে, ও লেভেল থেকে শিখে আসবে, এ লেভেলে গিয়ে এটা আরো পারফেকশন হবে। আমরা কিন্তু ওই পুরানো 50 বছর পুরানো কারিকুলাম নিয়ে এইসব জিনিসগুলোকে অ্যাড্রেসই করছি না, যে ওকে ওর ভিতরে যে ওর ইনার যে ওর জিনিওসিটি যেটা আছে, ওর যে মেধাটা আছে, এই মেধাটা বিকাশের জন্য যে একটা এনভায়রনমেন্ট দরকার। মনে করেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে এমন কি জ্ঞান আছে যে জ্ঞানটা কেমব্রিজ ইউনিভার্সিটির নেই। জ্ঞান কখনো গোপনীয় হতে পারে না, জ্ঞান সবার কাছে আছে, কিন্তু হার্ভার্ড, কেমব্রিজ। কেন হার্ভার্ড? কারণ হচ্ছে হার্ভার্ডটা এমন একটা ইনস্টিটিউট, ওখানে যদি ওই ইয়েতে থাকে, ওই এনভায়রনমেন্টে যদি সে থাকে, দেখবে যে আজকে নোবেল লরিয়েট এখানে আসতেছে, কালকে অমুক জায়গায় সে বক্তৃতা দিচ্ছে, অমুক জায়গায় বক্তৃতা দিচ্ছে, দুনিয়াতে যত অ্যাসেট আছে সবগুলোকে সে দেখার সুযোগ পাচ্ছে, এবং সে ওখানে না দেখে পারবে না। ওখানে যাদেরকে ভর্তি করছে ওরা সব হান্টিং ফর নলেজ, তাহলে নলেজ হান্ট করতেছে। তাহলে এটাকে বলে ওরা দে লার্ন ফ্রম দ্য এনভায়রনমেন্ট। তাহলে হার্ভার্ড কেমব্রিজের চেয়ে ভালো এই জন্য যে হার্ভার্ডে যদি একটা স্টুডেন্ট পড়ে, হি লার্নস ফ্রম দ্য এনভায়রনমেন্ট। এই জিনিসটা বাংলাদেশেও আপনি দেখতে পাবেন। যেমন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়লো আর হচ্ছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় থেকে পড়লো, এটার মান কিন্তু ভিন্ন হবে, আপনি চান আর না চান। আপনি হয়তো হিংসা করতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু ও এনভায়রনমেন্ট থেকে এমন কিছু লার্ন করবে যে এটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে লার্ন করা সম্ভব নয়। তাহলে এই রকম জিনিসটা, এই চর্চাটা, এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেওয়াটা, এটা হচ্ছে সিস্টেমের দায়িত্ব ছিল, শিক্ষকদের দায়িত্ব ছিল, অথবা শিক্ষার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে ওদের দায়িত্ব ছিল। তাহলে এই দুজনেই পারফরমেন্সে ফেল করছে, কারণ হচ্ছে আমি যাকে চুজ করছি ওর কোয়ালিটির অভাব আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিসি হচ্ছে, উনি কি বেস্ট টিচার ইন দ্য ঢাকা ইউনিভার্সিটি? হচ্ছে না, তো হতে পারছে না। কিন্তু একসময় এটাই ছিল যে সবচেয়ে সুযোগ্য লোক যিনি, উনিই হবে। যেমন আমি যখন পরীক্ষা নিচ্ছি, আমার সাথে একজন পরীক্ষা নিচ্ছে, ও হচ্ছে ইউকে থেকে আসছে, রয়্যাল কলেজের। তো উনি দেখে যে প্রিন্সিপাল যে আমার মেডিকেল কলেজের, ও আমার চেয়ে জুনিয়র। তো ও বললো যে হাউ কাম হি ইজ প্রিন্সিপাল, ইউ আর নট প্রিন্সিপাল, ইজ ইট নট বাই এজ? আমি জানি আমাদের এখানে এরকম না, আমাদের এখানে এটা চুজ করে, সামবডি চুজেস হু উইল বি প্রিন্সিপাল, এভাবে হয়। বলে যে এটা দুনিয়ার কোথাও হবে না, এটা দি বেস্ট পারসন উইল বিকাম দ্য প্রিন্সিপাল। তাহলে এই জিনিসটা তো আমরা ভেঙে ফেলেছি, এটা ভেঙে ফেলে একদম ধ্বংস করে ফেলছি। তাহলে যে লোকটা এডুকেশন সম্পর্কে কোনো চিন্তা চেতনা নেই, ওকে যদি আমি ভাইস চ্যান্সেলর বানিয়ে দিই, তাহলে ইউনিভার্সিটি যা হওয়ার কথা তাই হচ্ছে, অন্যান্য জায়গাগুলো তো তাই হচ্ছে।
তাইলে আমরা শিক্ষাবিদদেরকে শিক্ষা যার কাজ যেটা তাকে সেটা করতে দিচ্ছি না। যে যার কাজ নয় ওর কাজ ছিল রাজনীতি করা, সে রাজনীতি না করে বিসি হয়েছে। এটা হলে তো হবে না। তুমি রাজনীতি করতে চাও তো তুমি করো না, রাজনীতি করো, তুমি বিসির পদটা কেন নিয়ে নিচ্ছ? এটা একজন এডুকেশনিস্টকে দাও যে বুঝে গবেষণা কি, শিক্ষা কি, শিক্ষাকে মেধা কি, মেধার বিকাশ কিভাবে ঘটাতে হয়, মেধার বিকাশ ঘটানোর জন্য আমাকে কি কি করতে হবে, এই জিনিসগুলো যদি একটা সামগ্রিকতা করতে না পারি তাহলে আমাদের লোকের অভাব আছে, কিন্তু গুরুতর অভাব আছে। আমাদের মানুষ নেই, এবং মানুষ যারা আছে ওরা পালিয়ে গেছে দেশ থেকে। কারণ দেশে তো মানে আপনার মেধার মূল্য নেই। মেধার মূল্য না থাকলে আপনি মেধাবীদেরকে ধরে রাখতে পারবেন না, কারণ মেধাবীদেরকে হ্যাড হান্টিং করে অন্যরা নিয়ে যাচ্ছে, ব্রেন ড্রেন হয়ে যাবে, যেটা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, এবং হবেই, এটা হতেই থাকবে যদি আমি মেধার মূল্যায়ন করতে না পারি। জি, অনেক ধন্যবাদ। আসলে অনেক কিছু জানার ছিল, আশা করি আমাদের দর্শক শ্রোতারা জানতে পারবেন। দর্শক, আমরা কথা বলছি আজকে এডুকেশ প্রেজেন্টস ক্যারিয়ার ভাবনায় চিকিৎসা বিজ্ঞানে আমাদের অর্জন ও সম্ভাবনা নিয়ে। আমাদের সাথে আছেন দেশসেরা চিকিৎসক, অন্যতম চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুর রহমান, রিসার্চার, ইউনিভার্সাল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার। স্যার, একটা জিনিস যদি আপনাকে আমি আলোকপাত করিয়ে দিতে চাই যে আসলে সরকার কি, আপনি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির কথা বললেন, সরকার কি কোয়ান্টিটি বাড়াতে চাচ্ছে ডক্টর বের করে, যেটা কিনা কোয়ালিটির চেয়ে খুব কোয়ালিটি দিয়ে মান না দিয়ে, আপনি কি তেমন মনে করছেন? সরকার চাচ্ছে এটা আমি কিভাবে বলবো, এটা বলা যায় না। আচ্ছা, কিন্তু যেভাবে মেডিকেল কলেজগুলোকে পারমিশন দিয়েছে, জি, ওদের ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যান পাওয়ার এগুলো না থাকা সত্ত্বেও, জি, তাহলে আপনি ইনডাইরেক্টলি বলতে পারেন যে হয়তো সরকার চায় যে যাই হবে হোক, নাম্বার বাড়ুক। তো নাম্বার বাড়ুক, যে এটা আমাদের, এটা তো মনে করেন যে এটা এমন ভাবে বাড়ছে যেটা হেলদি নয়। এই গ্রোথটা হেলদি গ্রোথ হয়, এটা আনহেলদি গ্রোথ হয়েছে। এবং যে অনেকগুলো মেডিকেল কলেজে মানসম্মত শিক্ষক নেই, রোগী নেই, যেটা দেখে স্টুডেন্টরা শিখবে, এবং ওদের ভালো ব্যবস্থা নেই। তাহলে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে 20 থেকে 25% মানসম্পন্ন আছে, বাকিগুলা গুরুতর মানহীন, দুর্বলতা আছে। সরকারিগুলা বড় বড়গুলা বেশি ভালো আছে, ছোট ছোট যেগুলো নতুন নতুন হয়েছে ওগুলাতেও শিক্ষকের অভাব আছে এবং দুর্বলতা আছে, ইনফ্রাস্ট্রাকচার নাই। কিন্তু সরকারিগুলোতে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওখানে সবগুলাতেই অনেক বেশি রুগী দেখার সুযোগ আছে। তাহলে রুগী না দেখলে একজন ভালো চিকিৎসক হওয়া সম্ভব নয়। তাহলে এই জন্য সরকারি মেডিকেল কলেজগুলো বেসরকারির চেয়ে ভালো রয়ে গেছে, এই জন্য যে ওদের রুগী বেশি আছে, ওরা ইয়ে করতে পারছে, ওরা ভ্যারাইটিস দেখতে পারতেছে সব ধরনের। তাহলে একজন মানুষ শুধু দেখলে হবে না, কিন্তু এটা করে আমরা বলি যে প্রফেশনাল সায়েন্সে the last step of learning is learning by doing. তা বলি যে your learning is never complete unless you learn by doing. তাহলে একজন দেখে দেখে মনে হতে পারে যে পেট কাটা দিতে কোনো ব্যাপার না, আমি তো কেটে দিলেই হচ্ছে, এভাবে করে আবার সেলাই করে দিলে হচ্ছে। এটা কিন্তু দেখে দেখে করে ফেলা যাবে না, এটা করে করে করতে হবে। তাহলে ওই লার্নিং বাই ডুইং হতে গেলে যেই একটা পরিবেশ দরকার, যেখানে যেই আমাদের ইনস্ট্রুমেন্ট গুলা দরকার, ইনস্ট্রুমেন্ট মানে রুগী দরকার, এরকম রুগীর ফ্লো দরকার, শত শত রুগী আসবে এরকম দরকার। ওই জিনিসটা সরকারি মেডিকেল কলেজ, একদম ছোট মেডিকেল কলেজ হলো, এটাতে অনেক বেটার আছে দেন প্রাইভেট মেডিকেল কলেজ। এই জন্য এখনো সবার চয়েস কিন্তু সরকারি মেডিকেল কলেজ, যত ছোটই এটা হোক, যেহেতু ওখানে রুগী বেশি আছে এবং শিক্ষকের সংখ্যাও রিলেটিভলি বেশি আছে। স্যার, যেটা আমরা জানি যে ডাক্তারি পেশায় যদি আমরা ক্যারিয়ার করতে চাই বা ভালো একটা ক্যারিয়ার করতে চাই, তাহলে বিসিএস ডক্টরদের একটা ভালো চাহিদা থাকে বা অগ্রাধিকার থাকে। তো সেক্ষেত্রে যদি একটু ছোট করে বলতেন, আসলে ডাক্তারি পাশ করার পর বিসিএস দেওয়া বা বিসিএস পাশ করতে না পারার মধ্যে ফারাকটা কতটুকু, কিংবা আসলে বিসিএস এর মাধ্যমে মান উন্নয়নটা ঠিক মতো হয় কিনা, যদি একটু বলতেন। বিসিএস হলে সবচেয়ে সুবিধা হচ্ছে কেউ যদি পোস্ট গ্রাজুয়েশন করতে চায়, ওই পোস্ট গ্রাজুয়েশনটা ফ্রি করা যায়, বেতন পেয়ে করা যায়। প্রাইভেট হলে ওই পুরো পোস্ট গ্রাজুয়েশন প্রসেসটা ওর কিন্তু পেমেন্ট করে করতে, নিজের পকেটের বাপের পয়সা দিয়ে করতে। আচ্ছা, পার্থক্য কিন্তু শুধু এখানেই। আচ্ছা, বরং সরকারিতে অনেক অসুবিধা, ফ্রি না, সে মুক্ত নয় সরকারিতে, কিন্তু প্রাইভেট হলে সে মুক্ত, ওর অনেক বেশি ওপেন
ফিল্ড আছে এবং কাজ করার সুযোগ আছে। জি যা তারপর হচ্ছে সরকারি হলে আমরা যে বললাম এখন যে আজীবন একটা যদি ও লেজুর বৃত্তি করতে না পারে, ওর আজীবন কষ্ট পাইতে থাকে। আচ্ছা, একদিকে না একদিকে ওর কিছু একটা আইদার ওর ট্র্যাকশন থাকতে হবে, লোক থাকতে হবে, আত্মীয় স্বজন থাকতে হবে, মন্ত্রী এমপি থাকতে হবে, অথবা ওকে কোনো দলের বা কোনো কিছু লেজুর বৃত্তি করতে হবে, নাইলে ওকে আজীবন সাফার করতে হবে। সময়টা এখন এরকম চলছে। তাহলে এই জায়গায় চাকরিটা আর ভালো হচ্ছে, চাকরিতে বেতন অনেক বেশি, প্রাইভেট চাকরির প্রায় দ্বিগুণ হয়ে গেছে এখন সরকারি বেতন। তাহলে বেতনটা অনেক বেশি, চাকরির সিকিউরিটি আছে, এটা সরকারি চাকরি তো কোনোদিন যায় না। এরকম চাকরি না করলেও যায় না, আমরা এরকম দেখেছি যে 5 বছর 10 বছর পরে আবার ফিরে এসে আবার চাকরিতে ঢুকে গেছে। তাহলে এই জন্য এইসব জিনিসগুলো সুবিধা আছে, একটা মনে করেন যে ভাষা আছে, একটা সম্মান আছে, সামাজিক সম্মান আছে, ক্লাস 1 অফিসার হচ্ছে, ক্যাডার হচ্ছে, এইসব জিনিসগুলা দেখতে লুক্রেটিভ, কিন্তু জীবন ধারণ করার জন্য এবং সামাজিক সম্মান নিয়ে, ব্যক্তিগত আত্মসম্মান বোধ নিয়ে চলার জন্য কিন্তু সরকারি চাকরি এখন ভালো নয়, এটা এখন খারাপ আছে। সেটা যদি আপনি কোনো ওই যে বললাম যে লাইন করা লোক যদি থেকে থাকে ওদের জন্য ভালো, কিন্তু সাধারণ যারা মনে করেন একজন ভালো স্টুডেন্ট যে খুব মেধাবী, সে কিন্তু এইসব জিনিসগুলো করতে পারবে না, চাইলেও করতে পারবে না। তাহলে ওকে আজীবন শুধু কষ্ট পাইতে হবে। যেখানে যাচ্ছে দেখে যে ও আরেকজন আছে, হচ্ছে অনেক লোয়ার ক্যালিবারের লোক, কিন্তু এসে ওকে সরাই দিয়ে ওখানে বসে পদটা দখল হয়ে গেল। তাহলে এটা হচ্ছে একটা দখলের সংস্কৃতি চলছে, সব জায়গায় দখল করেই চলছে। এই জন্য সরকারি চাকরিতে সুবিধা আছে, যেগুলো বললাম যে নিশ্চয়তা আছে, টাকা আছে, এবং যদি আপনি আরো কিছু দল টলবাজি করেন তাহলে আরো বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আরো যদি প্রফেসর হয়ে যেতে পারেন, একদম এমপি টেম্পিও হওয়া যেতে পারে। হ্যাঁ, প্রাইভেট হলে এগুলোর একটু কিন্তু প্রাইভেটে স্বাধীনতা আছে, প্রাইভেটে স্বাধীনতা আছে, যেটা ওখানে অভাব আছে। আচ্ছা স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে করোনা পরিস্থিতিতে সরকার আসলে অনেক ডাক্তার নিয়োগ দিয়েছেন যারা কিনা আগে বিসিএস ক্যাডার উত্তীর্ণ হতে পারেনি, নন ক্যাডার হিসেবে ছিলেন। ওইখান থেকে আমাদের এই সংকটকালীন অবস্থায় ডাক্তার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি কোনো স্ট্যান্ডার্ড ভেরি করবে কিনা যে এই অবস্থায় খুব বেশি ভেরি করবে না, কারণ ওরা ওই যে লার্নিং বাই ডুইং হবে, ওরা কাজ করতে করতে শিখতে থাকবে, এবং যদি ওর শিখার আগ্রহ থাকে, এটা হচ্ছে পুরা জিনিসটা হচ্ছে শিখাটা, জানাটা, বড় হওয়াটা, এটা একটা আগ্রহের উপর নির্ভর করে। মনে করেন যে আমি যদি একদম ছোট এক্সাম্পল দিই, প্রফেসর ইউনুস সাহেব, উনি যখন জোবরা গ্রামে ওগুলো করতেন, উনি কি জানতেন নোবেল প্রাইজ পাবে? উনি কি নোবেল প্রাইজ পাওয়ার জন্য শুরু করছিলেন ওই কাজটা? করে নাই। উনি বলে যেটা আমি করে দেখি করা যায় কিনা। তাহলে করা যায় কিনা দেখি, হ্যাঁ করা যায়। আরেকটু বড় করা যায় কিনা, হ্যাঁ করা যায়। আরেকটু বড় করা যায়। তাহলে ওনার যে একটা লেগে থাকার টিনাসিটি, একটা লেগে থাকার মানসিকতা ছিল, জানার আগ্রহ ছিল এবং করার আগ্রহ ছিল, এই জিনিসগুলো ওনাকে আজকে ওখানে নিয়ে গেছে, উনি আজকে নোবেল প্রাইজ পেয়েছেন। এবং তাহলে এটা জিনিসটা হচ্ছে, এটা একটা ভিতরের মধ্যে একজন মানুষের গড়ে ওঠার মধ্যে ওই আগ্রহটা সৃষ্টি হইতে হবে। সব জায়গায় আমি বলবো যে এটা আগ্রহের উপর নির্ভর করে, সঠিক আগ্রহ আছে কিনা, ও সময়টা দিতে চাচ্ছে কিনা, ওই আগ্রহের প্রতি শুধু মুখে মুখে আগ্রহ না, আসলে মন থেকে আগ্রহ আছে, এটার উপর নির্ভর ওর ভবিষ্যৎ কি। জি স্যার, মেডিকেল স্টুডেন্টের একটা ধারণা প্রচলিত আছে যে পোস্ট গ্রাজুয়েশনে তাদেরকে পাশের হার খুব কম, অথবা তাদের ইচ্ছা করে পাস দেওয়া হয় না, এমনটাও শুনি। আসলে কি ব্যাপারটা এরকম কিছু আছে কিনা? না, এরকম নয়। আসলে জিনিসটা হচ্ছে, এর আগে মেডিকেলের পরীক্ষাগুলা শুধু পরীক্ষা নয়, এটার জন্য যে পরীক্ষা নেওয়া হয়, এটা হচ্ছে ওর ট্রেনিং এর উপর ভিত্তি করে। আচ্ছা, ওর কেমন ট্রেনিং নিয়েছে। তাহলে এই যে বললাম যে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটি গুলাতে শেখানোর সুযোগ নেই, ওকে সেলফ ডেভেলপমেন্ট করতে হয়। তাহলে এই জিনিসটা সেলফ ডেভেলপমেন্টটা ওরা করতে পারছে না বলেই পোস্ট গ্রাজুয়েশনে বেশি খারাপ হচ্ছে। প্লাস হচ্ছে ওই সময়টাতে ওরা বিয়ে শাদী করে ফেলে, একটা পারিবারিক ডিমান্ড আছে, ইনকামও চালু রাখতে হয়, চাকরিও চালু রাখতে হয়, লেখাপড়াও চালু রাখতে হয়, হ্যাঁ, আবার ওই যে বললাম যে ধরাধরিও চালু রাখতে হয়। তাহলে সব মিলে আর মিলাইতে পারে না, আর কি হিসাব মিলাইতে পারে না, টোটালিটি হয় না। তাহলে ওখানে যখন আমরা পোস্ট গ্রাজুয়েশনে, আমিও শিক্ষক, আমি পরীক্ষক গত 15 বছরের বেশি, তো ওখানে আমরা দেখি যে আসলে পোস্ট গ্রাজুয়েশন যখন দেখি, তখন দেখি যে ওর শিক্ষক হতে পারবে কিনা। তখন কিন্তু ওর স্কিল যতটুকু আমরা দেখি, তার চেয়েও বেশি দেখি
যে আজকে ওকে পাশ করাই দিলাম মানে কালকের থেকে সে শিক্ষক হয়ে যাবে, এবং ও যদি সঠিকভাবে না শিখে যায় তাহলে আগামী 20 বছর ধরে এই দেশের ছাত্রদেরকে সব ভুল করাইতে থাকবে। তাহলে এই জিনিসটা আমরা অ্যালাউ করতে পারি না। এই কারণেই পোস্ট গ্রাজুয়েশনের ট্রেনিং এর দুর্বলতার কারণে এবং ওদের মাল্টিপারপাস ইনভলভমেন্টের কারণে পাশের হারটা এরকম কম। এটা নয় যে ফেল করাই দিচ্ছে, এটা নয়, এবং এটা অনেকজনকে পাশ করতে হয়, তো এটা আরেকটা কারণ যে তো যেমন মেডিসিন এফসিবিএস পাশ করতে গেলে 8 জনকে আলাদা আলাদা পাশ করতে হবে। 8 জনের মধ্যে যদি একজনের কাছে যদি ফেল করা যায় তাহলে সব পুরো 8 জনই ফেল, এরকম হয়ে যায়। তাহলে অল অর নান ওখানে, এই কারণেই বেশি ফেল করে। ওকে স্যার, স্যার আমরা যেটুকু জানি যে আসলে আপনি নিজেও এক সময় কাঞ্চনার গ্রামে ছিলেন, ওইখান থেকে আপনি নিজের পড়াশোনার মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে আজকে যে পর্যায়ে এসেছেন, তারই আলোকে যদি বলতেন যে আসলে অনেকে বলে কি ডাক্তারি পড়াটা অনেক বেশি এক্সপেন্সিভ, যার কারণে অনেক মেধাবী স্টুডেন্ট আসলে সাহস করতে পারে না তাদের পারিবারিক অবস্থার কারণে। তাদের ব্যাপারে কি যদি কিছু বলতেন যে তাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, যদিও তারা যদি একটু ফাইন্যান্সিয়ালি একটু দুর্বল অবস্থায় থাকে, তাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? ওদের সরকারি মেডিকেলে চেষ্টা করতে হবে। ফাইন্যান্সিয়াল ওখানে সবচেয়ে কম খরচ, এবং এরপরে বিসিএস হলে সেটাও কম খরচ এবং বেতন বেশি। তাহলে এই জন্য ভালো লেখাপড়া করতে হবে যাতে নম্বর বেশি পায়। এটা তো সারা দেশব্যাপী একসাথেই মেধা যাচাই হয়। তাহলে ওই মেধা যাচাইয়ের যে পরীক্ষা আছে ওখানে ভালো করতে হবে। ওইটা করার জন্য ওকে এইচএসসি তে ভালো করে পড়তে হবে, এবং ওর সাবজেক্ট পড়তে হবে, সাবজেক্টের বাইরে পড়তে হবে, আউটলুক বাড়াতে হবে। কারণ শহরের যেমন মনে করেন যে শহরের যে কলেজগুলো ভালো ভালো, নটরডাম কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট বা রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ওগুলা যে ওদের সাথে তো সাতকানিয়া কলেজ তো টিকতে পারতেছে। তাহলে এই গ্রামের ছেলে পেলে গুলা, আমরা যেমন গ্রামের স্কুল থেকে পাশ করে চট করে মেডিকেলে ঢুকে গেছি, এখন কিন্তু গ্রামের স্কুল থেকে পাশ করে মেডিকেলে ঢুকতে পারছে না। কিন্তু না পারার কারণ হচ্ছে শিক্ষাটা এত বেশকম হয়ে গেছে। চিটাং শহর এবং সাতকানিয়া অনেক পার্থক্য শিক্ষার মানের। নট অনলি চিটাং শহর এবং সাতকানিয়া, চিটাং এবং ঢাকার মধ্যেও পার্থক্য আছে। তাহলে এই জিনিসটা এত বেশি পয়সার সাথে রিলেটেড হয়ে গেছে, টাকার সাথে রিলেটেড হয়ে গেছে, এবং এর সাথে রিলেটেড হয়ে গেছে যে এখানে একটা বিরাট খরচ না করলে শেষ করতে পারতেছে না। তাহলে গ্রাম থেকে যারা একজন দুইজন যদি উঠে আসে, এরা কিন্তু অদম্য মেধাবী, অসম্ভব মেধাবী, নাইলে কিন্তু উঠতে পারতো না ওরা। কারণ ওখানে যে শিক্ষার সিস্টেম ও তো বুঝতেই পারতেছে না। যেসব পরীক্ষাগুলো এখন কোচিং না করলে তো সে ওই টেস্টের পরীক্ষার সিস্টেমই জানবে না, সে যতই মেধাবী হোক। তাহলে এইসব জায়গাগুলো, আমাদের পরীক্ষার সিস্টেমও ঠিক নেই। আমরা আমাদের দুর্বলতা আছে যারা পরীক্ষা নিচ্ছে। যেমন আমরা বলে, এটা সায়েন্স বলছে যে বলে যে তুমি 1 ঘন্টার মধ্যে পরীক্ষা নিয়ে ওর কি মেধা যাচাই, ইন্টারমিডিয়েটে 10টা সাবজেক্টে যেভাবে মেধা যাচাই করছে, ওই পরিমাণ যাচাই কি আমার পক্ষে করা সম্ভব? তাহলে কোনোদিন সম্ভব না। তাহলে ওটা অনেক বেশি কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট ছিল। এই জন্য ওদেরকে আবার যাচাই করাটা এটা আসলে সত্যি যে ভালো এমন নয়। তো বলে যে এই জন্য ওদেরকে অ্যাপটিটিউড টেস্ট বলে একটা সারা দুনিয়া জুড়ে এখন যে টেস্ট নেই ওটাকে বলে অ্যাপটিটিউড টেস্ট, যে ও আসলে মেডিকেল পড়তে চায় কিনা, ওর মেডিকেলে পড়তে হয়ে যেরকম মানসিক অবস্থা লাগবে ওই মানসিক অবস্থা ওর আছে কিনা, এভাবেই মেডিকেলে ভর্তি করা হয় ইউরোপ আমেরিকাতে। আমরা পুরানো সিস্টেমে রয়ে গেছি বলে আমরা এখানে এখনো এরকম। স্যার, আমাদের একজন ভিউয়ার আব্দুল হাকিম, যিনি বর্তমানে নওগাঁ মেডিকেল কলেজে আছেন, আমাদের কাঞ্চনারই সন্তান, ও একটা কোশ্চেন করেছে যে সিলেবাসের বাইরে কোন ধরনের বই আসলে পড়া যায়, যদি একটু সাজেস্ট করতেন। সেটা আমি আমার স্টুডেন্টদেরকে যেটা সাজেস্ট করি, যে আমিও ওই জিনিসটা করতাম যে একটা বই 2 বার না পড়ে দ্বিতীয়বারে 2টা বই পড়তাম, আরেকটা বই, থার্ড টাইম পড়লে আরেকটা বই, ফোর্থ টাইম পড়লে আরেকটা বই। তাহলে সবাই কিন্তু একই জিনিসটা লিখেছে, কিন্তু 4 জন 4 ভাবে লিখেছে। জিনিসটা একই, কিন্তু একই ভাবে লিখে নেই। তাহলে এই 4 জনের 4 ভাবে লেখাটা যদি আমি একবার পড়ে ফেলতে পারি, তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং যেটা হবে, এটা আমি চাইলেও বলতে পারবো না। আমরা বলি যে কতগুলা স্কিল আছে মানুষের, কতগুলা নলেজ আছে মানুষ চাইলেও বলতে পারে। তার মধ্যে একটা হচ্ছে সাঁতার কাটা। যে একবার সাঁতার কাটা শিখছে, ও মনে করেন 20 বছর সাঁতার কাটা নেই, ওকে পানিতে ফেলাই দিলেন, ও কিন্তু ডুবে মারা যাবে। ও কোনো না কোনো ভাবে, হ্যাঁ, তার সাইকেল চালানো একবার যদি কেউ শিখে যায়, সে কিন্তু আর এটা ভুলবে না জীবন। হয়তো একটু নাড়াচাড়া করে অনেক বছর পরে হলে আবার সে চালাইতে পারবে। তাহলে এরকম স্কিল আছে যেগুলো ভুলে না। তাহলে এই না ভুলার স্কিল হচ্ছে ওয়াইড রিডিং। এই জন্য এটা সবার একরকম হবে না পদ্ধতি, সবাইকে আমার মতো হইতে হবে না। আমরা স্টুডেন্টদেরকে বলি যে তোমরা সব টিচারকে দেখবা,
দেখে তুমি একটা সংকর হয়ে যাবে, একটা অ্যালয় হয়ে যাবে। এক্স্যাক্টলি তুমি কারোটাই তুমি একা হবে না, তুমি যার যেটা ভালো দেখতেছো ওইটাই তুমি হয়ে যাবে। তাহলে অবশ্যই আউট নলেজ যাদের বেশি থাকবে, ওর আন্ডারস্ট্যান্ডিং বেশি থাকার কারণে ওর বেশি মনে থাকবে, ও বেশি বুঝতে পারবে। এই জন্য অবশ্যই বইয়ের বাইরে যাওয়া উচিত। কিন্তু এখন সিস্টেম হয়ে গেছে যে পাশ করার তাগিদটা বেশি, শিকার তাগিদের চাই। তাহলে ওরা যে কোনো মূল্যে পাশ করতে চায়, এই জন্য বাইরের গুলো আর বেশি পড়ে না, ওরা যেটা পরীক্ষা আসবে জানে, ওরকম গুলাই বেশিরভাগ করে। এই জন্য যত বেশি পড়া যাবে অত বেশি ভালো। থ্যাংক ইউ স্যার। স্যার, এবার কিছু বাস্তবতার নিরিখে যদি আমি আপনাকে দুই একটা কোশ্চেন করতে চাই, যেটা আসলে আমরা আপামর জনসাধারণ সব সময় এই কোশ্চেনগুলো আমাদের মনে তাড়না দিয়ে যায়, তার নিরিখে যদি আমি দুই একটা কোশ্চেন করতে চাই। প্রথমে যদি বলি স্যার, ডাক্তার পেশেন্টদের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? একজন সফল ডাক্তার হোক বা একজন ডাক্তারি করছেন, তার সাথে পেশেন্টের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? খুব ভালো প্রশ্ন করছেন। এটা হচ্ছে কি, সারা দুনিয়া জুড়ে এখন যে সিস্টেমটা চলছে সেটাকে বলছে যে প্রত্যেক রোগীগুলো একজন ফ্যামিলি ফিজিশিয়ানের আন্ডারে। তাহলে ফ্যামিলি ফিজিশিয়ান মানে হচ্ছে ও বাসার সবাইকে চিকিৎসা করে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই। তখন সে পুরো ফ্যামিলির জিনিসটা জানে এবং রেগুলার একটা কমিউনিকেশনে আছে, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। তাহলে এখন আমাদের দেশে ওই জিনিসটা গড়ে ওঠে নাই। ওই জিনিসটা গড়ে না ওঠার কারণে মানুষ, বেশিরভাগ লোক কিন্তু ফার্মেসি থেকেই ওষুধ কিনে খায়। এবং মানুষ ইভেন ডাক্তারের প্রেসক্রিপশন করলেও ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞেস করে যে এই ওষুধটা কি ঠিক আছে, আচ্ছা এই ওষুধটা কিসের জন্য দিচ্ছে, আমি কি এই ওষুধটা খাবো? এই জিনিস, এটার কারণ হচ্ছে ওর সাথে রিলেশনশিপ, ক্লোজনেস। ও বিশ্বাস করে, ও মনে করে যে ওই দোকানদারটা আমার সাথে মিথ্যা বলবে না, ও আমাকে সত্যটা বলবে। এবং রোগীগুলো দেখতে গেলে যেটা করতে হয় যে অনেক সময় ধরে একটা সময় দেওয়ার কথা। তাহলে আমরা যেগুলো আমাদের দেশের সিস্টেম হচ্ছে, সবাই বলে যে সবচেয়ে ভালো কে, সবাই চায় যে সবচেয়ে ভালোর কাছে যাবে। সবচেয়ে ভালো কিন্তু দরকার নেই, ভালো হলেই হলো। কিন্তু ওই যে সবচেয়ে ভালোর কাছে যেতে গিয়ে সবচেয়ে ভালো এমন বেশি পরিমাণ রোগী দেখতে হয়, উনি 10টা দেখার কথা যেখানে, সেখানে 40টা রোগী দেখে, 50টা রোগী, 100টা রোগী দেখে আর সময় দেওয়া যায়। কিন্তু তারপরেও যেটা বললেন যে যদি রুগীকে মনে করেন যে আমি সবচেয়ে ভালো প্রেসক্রিপশনটা লিখলাম, কিন্তু রুগীটা খুশি হয়নি, কনভিন্সড হয়নি, এই জন্য সে ওষুধটা খাইল না, বা 3টা লিখলাম ওখান থেকে 1টা খেল, তাহলে আমি ভালো লিখলেও তো রুগীটা ভালো হয়। তাহলে রুগী যদি ভালো হতে হয়, তাহলে এখানে যেটা আপনি বললেন যে এটা একটা কর্ডিয়াল রিলেশনশিপ এবং রিপিটেড কানেকশন হওয়ার মতো ব্যবস্থা থাকতে, তাহলে ওই জিনিসটা আমাদের দেশে পাওয়া সম্ভব নয়। যতদিন পর্যন্ত ফ্যামিলি প্র্যাকটিস এবং রেফারেল সিস্টেম না হবে, ততদিন পর্যন্ত এইরকম সিস্টেমে যেটাতে মানুষ খুশি থাকে, যেমন মনে করেন আমেরিকা, আমেরিকা কেন, এশিয়ার মধ্যে অনেক দেশে এরকম হয়ে গেছে যে ওদের হচ্ছে, তাহলে ওটা আবার প্রাইভেট একরকম, সরকারি একরকম, দুইটা একরকম হচ্ছে না, দুটো বেশ কম হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো সবগুলো কিন্তু লোড। যেমন মনে করেন আমার কাছে যদি একসাথে 50টা রুগী না এসে যদি 5টা রুগী আসতো, তাহলে আমি 50টা রুগীর সময় ধরে 5টাকেই দেখতাম। কিন্তু এখন আমাকে 50টা দেখতে হচ্ছে, ওদেরকে না দেখলেও হবে না। আপনি, ওরা অনেক কষ্ট করে আসছে, ওরা এসে বসে আছে, ওরা আবার বাড়ি ফেরত যাবে, এরকম নানা রকম ইফেক্ট আছে। তাহলে বাংলাদেশে যেহেতু ফ্যামিলি ফিজিশিয়ান সিস্টেম গড়ে ওঠে নাই এবং রেফারেল সিস্টেমটা গড়ে ওঠে নাই, এটা চাইছিল, কিন্তু এটা জাফরুল্লাহ সাহেবের হেলথ সিস্টেম, হেলথ পলিসি করছিল যে এরশাদের সময়, হ্যাঁ এটা এরশাদ করছিল বলে এটা বাদ গেছে, কিন্তু এটা খুবই ভালো পলিসি ছিল, যে কারণে এটা ডাক্তার আমরাও অপোজ করেছি এটার পিছনে, এটার জন্য আমরা দেশ শুদ্ধ বন্ধ করে দিয়েছি, স্ট্রাইক করেছি, কিন্তু ওই সিস্টেমটা ভালো ছিল। তাহলে ওইভাবে যদি আমরা আনতে পারতাম। এখন তো আমার দেশের কাছে হচ্ছে, সরকারের কাছে হচ্ছে হেলথ ইজ এ লায়াবিলিটি, যে এখান থেকে কোনো ইনকাম নাই, শুধু খরচ, খাওয়া থেকে শুরু করে সব ফ্রি মানুষকে দিতে হচ্ছে। এই জন্য এটাতে বেশি ইনভেস্ট করতে চায় না। ইনভেস্ট না করলে মানুষ বিছানায়, মানুষ ফ্লোরে থাকবে কেন আপনি বলেন? এটা একটা মানুষ, ওর একটা বিছানা দেওয়ার কথা। তাহলে এমন কোন হাসপাতাল বাংলাদেশে নেই, সরকারি হাসপাতাল, যেখানে ফ্লোরে থাকতে হয়। তাহলে এই জিনিসগুলো এরকম ভাবেই গড়ে উঠতেছে। তাহলে ওখানে নার্স আছে, একজন রুগী আছে 80টা, তাহলে মানুষ গিয়ে কিন্তু আরো কি মনে করেন যে মানুষ যেই আত্মীয় স্বজন গেল, গিয়ে সবাই একবার কথা বলতে চায় কি রুগী। তাহলে এই জিনিসগুলোতে আর স্যাটিসফাই করা যাচ্ছে না, এখানে স্যাটিসফাই থাকতে পারতেছে না কেউ, কারণ হচ্ছে এটা কোনো সিস্টেমে নেই। আমাদের লোকজন দেখতে যায়
হাসপাতালে বা রুগী দেখতে যায়, গিয়ে চায় যে সবাই গিয়ে ওর সাথে একটা রুগী কেমন আছে, রুগীর কি হবে না হবে এগুলো সম্পর্কে কথা। তাহলে এই জিনিসগুলো আমরা করতে পারতেছি না, যে কারণে এখানে জিনিসগুলো বিশেষ করে সময়ের অভাবে যেটা এক্সপ্লেনেশন করা যাচ্ছে না, রুগীরা বুঝতে পারছে না যে ডাক্তাররা কি করছে। যেমন মনে করেন আমরা বলি যে মেডিকেল কলেজে একটা রুগীকে নিয়ে যখন আমরা চিকিৎসা দিই, তখন কিন্তু আমার সাথে যে 20 জন ডাক্তার আছে ওদেরকে আমার এক্সপ্লেইন করতে হয়, ওদেরকে কেন আমি চিকিৎসাটা দিলাম এটা বর্ণনা করতে হয়, এবং এটার আরো কি কি হতে পারে সবাই মিলে আলোচনা করে। কিন্তু রুগীর অ্যাটেন্ডেন্ট তো জানে না যে ওকে নিয়ে এত আলোচনা করছে, ওকে নিয়ে এত চিন্তা করে এত সঠিক করে একটা চিকিৎসা নির্ধারণ করলো, এটা কিন্তু রুগীর অ্যাটেন্ডেন্টের কাছে কেউ বলেনি, রুগী নিজেও বুঝতে পারতো না। তাহলে ও বলতেছে যে আমার দেখে চলে গেল, কিছু তো দিল না, কিছু করলো না, কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা হয়ে গেছে। তাহলে এই জন্য এগুলো জানার অসুবিধা আছে, মানুষের কাছেও বিশ্বাসযোগ্যতার ঘাটতি আছে। অনেকদিন ধরে থাকতে থাকতে ওরা সবাই দেখেছে যে একজন না একজনের অনেক গল্প প্রচলিত আছে, পত্রিকায় অনেক খবর আসছে, এগুলো সব মিলে মানুষের মধ্যে এবং চিকিৎসকের মধ্যেও এখন যখন আপনি সবসময় একটা নিগ্রহ বা যে কোনো ধরনের খারাপ জিনিস যখন আপনি দেখতে থাকবেন, তখন ওরাও আস্তে আস্তে বদলে যাচ্ছে। এই জন্য এটা খুব সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমরা মেডিকেল এডুকেশনের মধ্যে এটাকে এখন এমফেসিস দিচ্ছি, এটা মোর এন্ড মোর এটার সময় দিচ্ছি, যাতে স্টুডেন্টরা আরো বেশি এটা সম্পর্কে লার্ন করে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারে। কিন্তু ওই যে বললাম, রুগী এবং নাম্বার প্রপোর্শন যদি কমানো না যায়, সঠিকভাবে যদি রেফারেল সিস্টেমে দেখা না যায়, এই জিনিসটা সহজে সমাধান হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। একজন দর্শক কাজী ওমর ফারুক সানি আপনার কাছে জানতে চেয়েছেন যে ফিউচার ক্লিনিক্যাল রিসার্চ সম্পর্কে জানতে চেয়েছেন, বাংলাদেশের ক্লিনিক্যাল রিসার্চের ফিউচার সম্পর্কে যদি একটু বলতেন। বাংলাদেশে ক্লিনিক্যাল রিসার্চ কতগুলা খুব ভালো বলবো না, বাংলাদেশ ভালো নয় এই জন্য যে মনে করেন যে যেসব ডাক্তারগুলো সরকারি সেক্টরে আছে ভালো, জি, ও কিন্তু একটা জায়গায় কতদিন থাকবে ও জানে না, ও যে কোনো সময় ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে যাবে। তাহলে এই জন্য এই শিক্ষকগুলা কোনো লং টার্ম প্ল্যান করতে পারছে। তাহলে রিসার্চ কিন্তু কোনো শর্টকাট ব্যাপার নয়, এটা 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 এমন একটা ইনফরমেশন নিয়ে আসতে হবে যেটা ওকে সবাই বিশ্বাস করবে। আমি একটা গবেষণা করলাম, কেউ এটা মানলো না, তাহলে এই গবেষণার তো কোনো মূল্য নেই। তাহলে আমাকে এমন ভাবে করতে হবে যে এটা যেন আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতিপূর্ণ হয়। তাহলে আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতিপূর্ণ হতে গেলে এটার জন্য একটা বিরাট ফান্ডের দরকার, এটার জন্য অনেক নিয়ম নীতি মেনে যেভাবে করতে হয় ওইরকম করা দরকার। এগুলো সবগুলো খুব এক্সপেন্সিভ হয়ে গেছে। এই জন্য ক্লিনিক্যাল রিসার্চ এখন অনেক বেশি হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে হবে আমরা আশা করি। এখন বেশিরভাগ রিসার্চ গুলো আইসিডিডিআরবি, ব্র্যাক এবং আরো কিছু এনজিও আছে, ওরাই বেশিরভাগ করছে, কারণ ওদের ক্যাপাসিটি আছে, ওদের লোকগুলা ফুল টাইম ডেডিকেটেড। আমাদের যারা চিকিৎসক আছে ওরা সকালবেলা একটা চাকরি করে, বিকেলবেলা একটা প্র্যাকটিস করে, এরপরে আবার টিচিং করে, এরপরে আবার কি বলে যে একটু সামাজিকতাও করতে হয়, একটু রাজনীতিও করতে ইচ্ছে করে। তাহলে একটা মানুষ কত কিছু করবে, এটা থেকে উইজার্ড না তো। মানুষ তো মানুষ, আল্লাহ মানুষ দেশে সীমিত ক্ষমতা দিয়ে আপনি অসীমের মতো কাজ করতে চাইলে কোনোটাই করা হয় না। ওই জিনিসটা হয়ে গেছে, আমরা খুব মাল্টিপারপাস হয়ে গেছি। এই মাল্টিপারপাস হওয়ার কারণে আমরা পারছি না। ওকে স্যার, আমাদের একজন ভিউয়ার নাইম হাসান স্যার জানতে চেয়েছেন ইন্টারনাল মেডিসিনের সাবজেক্টটার উপর ফিউচারটা কেমন জানতে চেয়েছেন, ইন্টারনাল মেডিসিন এন্ড দা সাবজেক্টস ফিউচার। ইন্টারনাল মেডিসিনে সারা দুনিয়া জুড়ে দেখা যাচ্ছে বলে যে বার্নড আউট ফিজিশিয়ানস, মানে কতগুলো ফিজিশিয়ানরা, যেমন আমিও প্রায় বার্নড আউটের কাছাকাছি হয়েছে, আমারও আর রুগী দেখতে ইচ্ছে করে। তাহলে ওরা কিছুদিন পরে গিয়ে আর রুগী দেখতে পারে না এবং রুগী দেখা বন্ধ করে দেয়। এই জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে ইন্টারনাল মেডিসিনে। কিন্তু ইন্টারনাল মেডিসিন হচ্ছে ইজ দ্য হার্ট অফ দি মেডিসিন। মেডিসিন বলতে যে জিনিসটা বুঝায় সেটার সবচেয়ে বেশি জানার সুযোগ, সবচেয়ে ওয়াইড স্প্রেড ডাইভার্স লার্নিং এর সুযোগ, এটা হচ্ছে ইন্টারনাল মেডিসিন। এই জন্য ইন্টারনাল মেডিসিন যারা প্র্যাকটিস করে ওরা এনজয় করে, যেমন আমরা এনজয় করি, যে আমরা বুঝি যে এই রোগীটা সহজে ডায়াগনোস করা সম্ভব নয়, যে আমরা ডায়াগনোস করি। তাহলে এই জিনিসটা এই এনজয়মেন্টের জন্য এবং সবচেয়ে বেশি রোগীকে সেবা দিতে পারার জন্য এখনো ইন্টারনাল মেডিসিন। ইন্টারনাল মেডিসিন আস্তে আস্তে এটাকে অ্যাকিউট মেডিসিন হয়ে যাচ্ছে, মানে যারা হঠাৎ করে অসুস্থ হবে ওদের জন্য কিন্তু একটা আলাদা সাবজেক্ট হয়ে গেছে, এটাকে বলতেছে ইমার্জেন্সি মেডিসিন। তাহলে ওইটা কিন্তু আমার দেশে নাই। তাহলে ওই ইমার্জেন্সি, আমার ছেলে ইমার্জেন্সি মেডিসিনে পড়ে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তাহলে এরকম
ওই ওই জিনিসগুলো আমাদেরকে পুরা ওভারহল করা ফেলতে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা একটা গুণে ধরা 50 বছরের পুরানো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা চলছি। এটা মানুষকে সেবা দেওয়ার জন্য করা হয় নাই, এটা মানুষকে হচ্ছে ঠেকায় রাখার জন্য করা হয়েছে। মানুষ যেন বিদ্রোহ না করে এবং এটার জন্য যেন দাবি না তুলে, এই পর্যন্ত যতটুকু দরকার ওইটাই আমরা করছি। আচ্ছা স্যার, আরেকজন ভিউয়ার্স ডক্টর ইমরানুল হক আমাদের কাছে জানতে চেয়েছেন। ডক্টর ইমরানুল হকের কোশ্চেনটা স্ক্রিনে দেখো স্যার, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উনি জানতে চেয়েছেন ফিউচার অফ ইন্টারনাল মেডিসিন এস ফেলোশিপ এস পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন মেডিসিন। হ্যাঁ, ওইটাই তো একটু করে বললাম। সেটা হচ্ছে ইন্টারনাল মেডিসিনটা হচ্ছে সবচেয়ে কঠিন সাবজেক্ট। যতগুলা সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে ইন্টারনাল মেডিসিন। তাহলে ওর এরকম মানসিকতা থাকতে হবে যে আমি লেগে থাকবো, একবারে পাশ হবে এটা চিন্তা করতে হবে না। আমরা বলি যে 40-এর মধ্যে ডিগ্রি পাইলে হবে, এর আগে যদি পেয়ে যায় সে ভাগ্যবান। আচ্ছা, তাহলে ওকে ওইরকম একটা টার্গেট নিয়ে নামতে হবে যে আমি এটা ছাড়তেছি না, আমি লেগে থাকবো। এবং ডাইভার্স লার্নিং, অনেক বেশি পড়ালেখা করার মতো ওর মানসিকতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, পারিবারিক সাপোর্টও থাকতে হবে। সব মিলে যদি পারা যায় ইন্টারনাল মেডিসিন, তো এটা হচ্ছে মোস্ট এনজয়েবল অফ দি মেডিকেল সাবজেক্টস। জি স্যার। স্যার, একটা বিষয় যদি আপনার কাছে তুলে ধরি, যে আমাদের বিশাল জনগোষ্ঠী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতগামী কিংবা বিভিন্ন দেশে চিকিৎসা সেবার জন্য চলে যায়, কেনই বা আমাদের স্বাস্থ্য সেবার উপর এতটা অনাস্থা, বা এটার গলতটা আসলে কোন জায়গায়, এবং এর জন্য আসলে ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে? আমরা করোনা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এখন বাইরে যেতে চাইলেও যাওয়ার সুযোগ নেই, তো পরিস্থিতির পরিবর্তন আসবে কিনা? মানুষ যে বিদেশে যায় এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ, এক একজন এক এক কারণে। কিছু রোগী হচ্ছে ওরা জানে আগের থেকে যে ওখানে গিয়ে অভিজ্ঞতা হয়ে গেছে, এবং দেশেও এরকম অনেকগুলো এজেন্সি আছে, ওদের লোক আছে যাদের মাধ্যমে ওখানে রিলেটিভলি কম খরচে চিকিৎসা করে আসতে পারে। এগুলো যে সব ভালো চিকিৎসা হচ্ছে এমন নয়, অনেক ক্ষতিকারক এবং খারাপ চিকিৎসাও কিন্তু ওখানে হচ্ছে। ওরা যে ডাক্তার হিসেবে অনেক ভালো এটা নয়। এখানে মনে করেন যে এখানে যে লোকটা ওখানে গিয়ে এক সপ্তাহ সিরিয়াল নিয়ে বসে দেখতেছে, সে কিন্তু এখানে বাংলাদেশে হলে সে চায় যে আমাকে এখন দেখে দিতে। তাহলে ওই এরকম এখানে তো বিরাট একটা লম্বার মধ্যে সব যেখানেই যাচ্ছে একটা ভালো ডাক্তারের কাছে যেতে গেলেই একটা বিরাট হ্যাসেলের মধ্যে পড়ে যাচ্ছে। ওই হ্যাসেলটা ওর ওখানে করতে হয়। প্লাস হচ্ছে অনেকগুলো রোগী যায়, যে রোগী একজনকে যদি নিয়ে যেতে পারে সাথে আরো 2-3 জন গেল, ওরা একটা মার্কেটিংও করলো, সাথে চিকিৎসাটাও করলো, এই জন্য যায়। আবার কিছু লোক আছে, ওদেরকে আমরা চিনি, এরকম লোক আছে যে ওরা এটা একটা স্ট্যাটাস সিম্বল, যে আমি তো দেশে চিকিৎসা করি, আমার কিছু হলে আমি ইন্ডিয়া চিকিৎসা, সিঙ্গাপুরে চিকিৎসা করি। তাহলে এটার জন্য অনেকে যায়। আর হচ্ছে দেশে যে চিকিৎসার দুর্বলতা আছে, এটা তো কোনো সন্দেহ নেই। তাহলে এই দুর্বলতার কারণেও অনেকে যায়। অনেকগুলো জিনিস আমাদের দেশে পুরো ডায়াগনোসিস এবং চিকিৎসাটা করা যায়, অনেকগুলো টেস্ট ইত্যাদি আমাদের দেশে এখন নেই, ওইগুলোর জন্য মানুষ যায়। তারপর হচ্ছে ক্যান্সারের চিকিৎসাগুলো অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, আমরা ওটার সাথে তাল মিলাই চলতে পারছি, আমরা একটু পিছিয়ে রয়ে গেছি। তাহলে ওই অ্যাডভান্স চিকিৎসাগুলা এখনো বাংলাদেশে যেগুলো আসে নাই, ওগুলো নেওয়ার জন্য মানুষ যায়। তাহলে এই জন্য এটা যে সব সময় যে শুধু খারাপ চিকিৎসা হচ্ছে যাচ্ছে এই জন্য না। যেমন এখন কোথায় যাচ্ছে? এখন তো কোথাও যাচ্ছেন না, আপনারা চিকিৎসা পাচ্ছেন না, মানুষ তো চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। তাহলে বাধ্য হলে পারতেছে, কারণ কিন্তু যখনই ওর কাছে আছে টাকা বেশি আছে এবং যাওয়ার সুযোগ আছে, এবং এগুলা অনেক মিডিয়া এটার সাথে জড়িত আছে, যে বাংলাদেশ থেকে যেন, কারণ ওটা ওদের ব্যবসা। হ্যাঁ, এটাকে বললে মেডিকেল ট্যুরিজম। এই মেডিকেল ট্যুরিজম ইন্ডিয়াতে যেটা হচ্ছে তার 80% হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশি লোকরাই দরকার, ওখানে যে কোনো জায়গায় গেলে দেখবেন যে সবচেয়ে বেশি বাংলাদেশি। তো ওরা যেমন মনে করেন বাংলাদেশেও যদি একটা চাইনিজ রুগী আসে, বাংলাদেশি ডাক্তার কিন্তু বিদেশি হিসাবে একটু আলাদা খাতির করেই দেখে। তাহলে ইন্ডিয়ান ডাক্তাররাও তাই করে, বাংলাদেশ থেকে যখন যায় তখন ওদের জন্য স্পেশাল খাতির, এবং জানে যে এরা আমার দেশের জন্য টাকা নিয়ে আসতেছে, আমার জন্য টাকা নিয়ে আসতেছে, সুতরাং স্পেশাল খাতির তো ওখানে পাই, এটাও আছে। তো এগুলো সবগুলো মিলে মানুষ ইন্ডিয়া বা বিদেশে চলে যাচ্ছে চিকিৎসার জন্য। স্যার, আমাদের একজন ভিউয়ার কাজী সাফাই সিদ্দিকী জানতে চেয়েছেন যে গ্রামেগঞ্জে বিভিন্ন ফার্মেসিতে কোন ডাক্তারের পরামর্শ ব্যতীত অবাধে বিভিন্ন ওষুধ বিক্রি করে, সেটা রোধকল্পে যে ডাক্তারদের সংগঠন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো কিছু করার আছে কিনা? শুনেন, যে গ্রামে ওই কোয়াক আছে, ওখানে কি এমবিবিএস ডাক্তার আছে? তো ওই লোকটা অসুস্থ হইলে কোথায় যাবে?
তাহলে এখানে বাংলাদেশে যেগুলা ডায়রিয়ার রোগী বেঁচে গেছে, এগুলো কি এমবিবিএস ডাক্তাররা বাঁচিয়েছে না কোয়াকরা বাঁচিয়েছে? ওদের মতো কোয়াকরাই বাঁচিয়েছে। জি, এমবিবিএস ডাক্তার পর্যন্ত সে পৌঁছাতে পারছে না, পৌঁছাতে পারতেছে ও ভাগ্যবান, ওকে আল্লাহ ভাগ্যবান করে বানাইছে। কিন্তু বেশিরভাগ লোক তো ওই গ্রাম থেকে কাঞ্চনা থেকে সাতকানিয়া গিয়ে চিকিৎসা করা কি কয়জন লোকের পক্ষে সম্ভব? জি, তাহলে ওকে কাঞ্চনাতে একটা চিকিৎসা পেতে, কাঞ্চনাতে তো এমবিবিএস ডাক্তার নেই। এই জন্য ওদেরকে কিছু জিনিস দিতে হবে, কিছু জিনিস রেস্ট্রিকশন করতে হবে। তাহলে ওই রেস্ট্রিকশনটা আমরা করতে পারছি না, কারণ আমাদের ওই ক্যাপাসিটি নেই। আমরা সব জায়গায় যেরকম ক্যাপাসিটির অভাব আছে, এখানেও ক্যাপাসিটির অভাব আছে। তাহলে ওরা ওভার স্টেপিং করতেছে। এই জন্য আমরা, এটা কিন্তু বাংলাদেশে করার কথা ছিল যে একটা প্যারামেডিক্যাল কোর্স, এখনো কতগুলো কোর্স আসে, কিন্তু এটা করা হচ্ছে না। এই জন্য যে ওরা সীমিত থাকে না। ওদেরকে আমরা মনে করেন 10টা রোগ শিখাই দিলাম, বললাম যে তুমি শুধু এই 10টা রোগ চিকিৎসা করো। যখনই ওকে গ্রামে ছেড়ে দিচ্ছি, সে 100টা রোগের চিকিৎসা শুরু করতেছে। কারণ ওর কাছে রোগী আসতেছে, সে ওষুধ কোম্পানির থেকে শিখে ফেলতেছে ওষুধগুলো কিভাবে ব্যবহার করতে হবে। এটার জন্য ওর চিকিৎসা শিখা লাগতেছে না, যেহেতু ওর ব্যাকগ্রাউন্ড কিছু শিখা আছে। সে চট করে ওষুধ কোম্পানি ওরা যেভাবে বুঝাই দেয় ওভাবে করে সে চিকিৎসা দিচ্ছে। এবং এটাতে একটা বিজনেস আছে, ওষুধ কোম্পানি একটা ব্যবসা দিচ্ছে, রোগীর থেকেও একটা ব্যবসা পাচ্ছে। তাহলে ব্যবসা যেখানে আছে সেখানে তো আপনি নিয়ন্ত্রণ না করতে পারলে এটা নিয়ে মিসইউজ হবে। ওই জিনিসটাই এখন হচ্ছে। এই জন্য ওদের আমাদের দরকারও আছে, আবার নিয়ন্ত্রণেরও দরকার আছে। এই দুইটা একসাথে সমন্বয়। স্যার আপনার কাছে একটা জিনিস জানার ছিল যে আসলে যেমনটা আপনি বলছিলেন যে দেশে ভালো ডাক্তার কম বলেই অনেকেই ভালো ডাক্তার দেখাতে চান, এবং অনেক বেশি পেশেন্ট একদিনে থাকলেও আপনাদের বাধ্য হয়ে দেখতে হয়। সেই ব্যাপারটা আমার জানার থাকবে যে এই উপচে পড়া ভিড় বা পেশেন্ট দেখার কারণে যে আপনাদের নিজস্ব একটা ক্লান্তির ব্যাপার থাকে। সে ফর এক্সাম্পল আপনি চেম্বারে গিয়েছেন সন্ধ্যায়, নিশ্চয়ই আপনার নিজেরও টায়ার্ডনেস আছে, 9টা 10টাও বেজে যায়। অনেক সময় আমি নিজে আপনার চেম্বারে গিয়েছিলাম 11টা 12টাও বেজে গিয়েছিলেন। তো এই যে সময়ের কারণে, আপনার নিজেরও ক্লান্তির কারণে, পেশেন্টরাও আপনার ক্লান্তির কারণে যে তারা হয়তো প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না, এই ধরনের কোনো সুযোগ হয় কিনা যে যেটা সহজাতভাবে আমাদের ক্লান্তির ছোঁয়া পেয়ে যায়? এটা নিয়ে গবেষণা আছে দুনিয়া জুড়ে, এবং দেখা যাচ্ছে যে যদি লং আওয়ার যদি একজনকে কাজ করতে হয়, জি, অথবা যদি যে পরিমাণ ওর করার কথা তার চেয়ে অনেক ভলিউমে যদি কাজ করতে হয়, তখন দেয়ার উইল বি ল্যাপসেস অফ কোয়ালিটি। তাহলে এটা হবে না, এটা করা সম্ভব নয়। কারণ মানুষ, এটা ফেরেশতা হলে হয়তো বেশ কম করা যেত, কিন্তু মানুষের পক্ষে ব্যতিক্রম হবেই। তারপরও ওই যে বললাম, আমরা তো ওইটা নিয়েই চলছি, যে আমরা এমন ভাবে চলতেছি যে আমি যে কোনো সময় ভুল করতে পারি, প্রত্যেকটা কেস আমি ভুল করতে পারি, কিন্তু আমি নির্ভুল হতে চাই। তাহলে আমি সব জায়গায় ভুল করতে পারি, আমি নির্ভুল হতে চাই। এটা করতে গিয়ে যেখানে যাই, এবং এটা যে খুব একদম হয় না এরকম নয়, এটা যত বেশি দেখবে অত বেশি এরর হওয়ার সম্ভাবনা থেকে যাবে। স্যার, আমাদের একজন দর্শক সালেউদ্দিন সুমন জানতে চেয়েছেন, ডু উই মাস্ট ফিক্স আপ ন্যাশনাল প্রায়োরিটি or target research plan of different medical disciplines to build local evidence based practice? লোকাল এভিডেন্স বেসড প্র্যাকটিস হইতে হবে না। কারণ হচ্ছে আমেরিকা সব আবিষ্কার আমেরিকায় হয়নি, যেটা ইউরোপে আবিষ্কার হয়েছে, আমরা যেগুলো বাংলাদেশে বসে আবিষ্কার করছি ওগুলো আমেরিকা ইউজ করছে। এই জন্য এটা এখন গ্লোবাল ভিলেজ। এখানে এই জন্য হচ্ছে কোয়ালিটি লাগবে, এবং ওই কোয়ালিটিটা কম্পেয়ারেবল কোয়ালিটি, আরেক জায়গার থেকে আরেকজনের সাথে হতে হবে, মিল রাখতে হবে। তাহলে এরকম কোয়ালিটি যদি করতে পারি, আমরা রিসার্চ করতে পারছি না, এটা আমি আগেও বলেছি যে আমরা মাল্টিপারপাস, এই জন্যই আমরা করতে পারছি না। এবং আমরা শিক্ষার মূল্য দিচ্ছি না, আমরা অনেক বেশি লেখাপড়া করছি না। লেখাপড়া না করলে কিন্তু আপনি রিসার্চ করতে পারবেন, আপনাকে আগে জানতে হবে, তারপর না এর পরেরটা করবেন, সার্চের করবেন। এটা আগে তো প্রথমে সার্চ করে ফেলতে হবে, সব জানে ফেলতে হবে, তারপর করতে হবে। তাহলে ওই জায়গাগুলোতে আমাদের দুর্বলতা রয়ে গেছে। সরকারও এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে না, কারণ হচ্ছে যে বিশেষ করে আমাদের লোকের অভাব থাকার কারণে রিসার্চের জন্য যে অল্প স্বল্প টাকা বাজেট হয়, এগুলো সব হরিলুট হয়ে যায়। সত্যিকার যারা গবেষণা করে ওদের কাছে কিন্তু যাচ্ছে না, ওরা চাইলে ফান্ড পাচ্ছে না। কতগুলো লোক ফান্ড নিচ্ছে, ওরা নিয়ে কাজ না করে ওটা টাকাটা খরচ করে দিচ্ছে। এই জন্য সরকারও বেশি দিতে চায় না, আর হচ্ছে আমরাও মানুষরা প্রস্তুত না, আর এনভায়রনমেন্টটাও ভালো না। বললাম যে ট্রান্সফার হয়ে যায়, বিভিন্ন কিছু হয়ে যায়, কাজের লোড অনেক বেশি, করতে পারে না। তাহলে এই জন্য রিসার্চের ভবিষ্যৎ তো সবসময় ভালো থাকে, বর্তমান ভালো নয়, ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। আমি আশা করি আরো ভালো ভালো লোকরা আসবে। স্যার, আরেকজন দর্শক খাদেমুল ইসলাম জানতে চেয়েছেন, হু আর দ্য মেজর রিস্ক ইন COVID-19?
কোভিড-19 হচ্ছে এটা কোনো কেউ রিস্ক জিরো নয়। ডে 1 থেকে শুরু করে 100 বছর পর্যন্ত সবার রিস্ক আছে, কিন্তু বাচ্চাদের মধ্যে এবং মহিলাদের মধ্যে সৌভাগ্যজনকভাবে এই রোগের মারাত্মক লক্ষণগুলো এবং মৃত্যুটা কম হয়। কম বয়স্ক লোকদের মধ্যেও এটা কম, যত বয়স বাড়তে থাকবে অত বেশি হবে। তাহলে বাংলাদেশে কিন্তু দেখেন, যদি আপনারা ফলো করেন, বাংলাদেশে সবচেয়ে বেশি রোগী মারা যাচ্ছে কিন্তু 50 থেকে 60-এর মধ্যে। কারণ হচ্ছে ওই বয়সে সবচেয়ে বেশি রোগ হচ্ছে। রোগ যদি আরো বেশি বয়সে হতো, আমাদের দেশে বেশি বয়স্ক লোক কম, আমেরিকাতে তো বেশি বয়স্ক লোক বেশি। ওখানে তো বলে যে 90 বছর, বলে হি ইজ অনলি সুইট 90, মানে 90তে একটা সুইট 90টা আরো 10 বছর আছে ওর পাচার। তাহলে ওইভাবেই ওরা চলছে। আমার দেশে তো ওরকম লোক নাই, আমরা ওর আগেই মেরে ফেলতেছি সব। 80 বছর 70 বছর যাওয়া খুব কঠিন ব্যাপার। তাহলে এই জন্য আমাদের ওই বয়সগুলাতে, তাহলে সবচেয়ে যারা রিস্ক সেটা হচ্ছে 60 বছরের বেশি বয়স, যাদের মধ্যে কতগুলা প্রি এক্সিস্টিং রোগ আছে, মানে আগের থেকে রোগ আছে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, স্ট্রোক অতীতে যদি হয়ে থাকে। এছাড়া হচ্ছে যাদের ওজন স্থূল, ওজন বেশি ওজন যারা, তারা রিস্কি, এবং যাদের শ্বাসক্রিয়ার শ্বাসযন্ত্রের রোগ আছে আগে থেকে, অ্যাজমা, সিওপিডি, এরকম কতগুলো রোগ আছে। তাহলে এগুলো যাদের আছে ওদের মধ্যে, অথবা যদি অন্যান্য কোনো ক্যান্সার, রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো পাচ্ছে, অতীতে পেয়েছে, এইসব রোগগুলো বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু কেউ এগুলা নাই বলে আপনি ঝুঁকি নেই এটা নয়, ঝুঁকি সবার জন্য আছে, এবং যে কেউ মারা যেতে পারে। যখন বাংলাদেশেও 10 বছরের নিচে প্রত্যেকদিন দেখবেন যে একটা দুইটা আছে। স্যার, আমাদের একজন ভিউয়ার্স, আমাদের প্রিয় ভাই মোস্তফা ওবায়দুল্লাহ চৌধুরী আপনার কাছে জানতে চেয়েছেন, আপনি হয়তো চিনবেন ওনাকে। মোস্তফা ওবায়দুল্লাহ চৌধুরী জানতে চেয়েছেন, হোয়াট মেজর চেঞ্জেস উইল বি টুক প্লেস রিগার্ডিং হেলথ সার্ভিস ইন বিডি? মেজর চেঞ্জ তো এটা ওভারহল করা দরকার, আমি এক সময় বলেছি। এটা মেজর চেঞ্জ না, সেটা কখন হবে এটা তো আমি জানি না। আপনারা আন্দোলন করেন, আপনার পলিটিক্যাল পার্টিকে এজেন্ডা দিতে বলেন যে হেলথ অফ দ্য পপুলেশন ইজ দ্য পলিটিক্যাল এজেন্ডা। যে দিতে পারবো ওকে ভোট দেবো, যে দিতে পারবে না ওকে ভোট দেবো না। এটা যদি করতে পারেন কোনো সময়, তাইলেই শুধু হেলথের পরিবর্তন হবে, নাইলে যেভাবে আছেন এভাবেই থাকবে। আচ্ছা স্যার, একজন জানতে চাইছেন। জি স্যার, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আপনি জানি আপনার একটা প্রোগ্রাম আছে, সরি আসলে অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। না, অসুবিধা নেই। বিশেশ্বর দত্ত বিশু আমার একজন কাকু জানতে চেয়েছেন, করোনার প্রকোপ কি সহসা কমার সম্ভাবনা আছে কিনা? নাই, যদি আমরা বর্তমানে যা করতেছি সেটাকে পরিবর্তন করতে না পারি, সহসা কমার কোনো সম্ভাবনা নেই। যদি আমরা পরিবর্তন করতে পারি, পরিবর্তন মানে লক্ষ লক্ষ টেস্ট করে লোকগুলোকে যদি আইসোলেট করে ফেলতে পারি, এবং ওদের যারা কন্ট্যাক্ট আছে ওদেরকে কোয়ারেন্টাইন করতে হবে, তাইলেই কমা সম্ভব। কিন্তু সেটা আমরা করতে পারবো না, এই জন্য আমাদের কমা সম্ভব না। স্যার, এনামুল হকের একটা কমেন্ট ছিল স্যার, আপনার জন্য যদি একটু আনসার দিতেন। উনি জানতে চেয়েছেন, এনামুল হক মিটু আসলে আমার এখানে দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, ছোট করে যদি একটু আনসার দিতেন যে আসলে একজন সফল ডাক্তার হতে গেলে কি কি গুণটা দরকার, যদি একটু ছোট করে বলতেন, যারা আজকে ডাক্তার হওয়ার সম্ভাবনা দেখছেন বা মেডিকেল স্টুডেন্ট হিসেবে আছেন, অথবা ইন্টারের পর তারা মেডিকেল পেশায় নিয়োগ হতে চাচ্ছেন। ভেরি গুড। তা আমরা বলি যে ওদেরকে 3টা জিনিস থাকতে হবে: নলেজ, স্কিল, অ্যাটিটিউড। ওকে, এই নলেজ, স্কিল, অ্যাটিটিউড মেক্স এ প্রফেশন। তাহলে এই 3টা জিনিসকে কম্বাইন করতে হবে। কম্বাইন করলে তো ওরা জীবনে ভালো ডাক্তার হতে পারে। স্যার, নলেজ, স্কিল জি সম্পর্কে যদি ছোট করে বলতেন, আর অ্যাটিটিউডটা কি রকম বুঝাতে চাচ্ছেন যদি একটু বলতেন। অ্যাটিটিউড হচ্ছে মানসিকতা, যে আমার মানসিকতা আছে কিনা, আই উইল টেক কেয়ার অফ এ সিক। জি, এবং একটা সিক রোগী ফেলে আমি চলে যাব না, আমাদের এটা ওত আছে। জি, তাহলে ওই জিনিসটা মানসিকতা, যে ও মানুষকে করতে চাচ্ছে কিনা। যেমন বাংলাদেশে সমস্যার রুটে যদি আমরা যাই, সেটা হচ্ছে এটা আমরা যেভাবে যে পদ্ধতিতে মেডিকেল স্টুডেন্ট রিক্রুট করছি, এখানেই হচ্ছে বিরাট গলত। কারণ হচ্ছে এখন যারা পাচ্ছে, যারা চান্স পাচ্ছে, এরা হচ্ছে আপার মিডল ক্লাস এবং মিডল ক্লাস,
এবং ওরা এই এই ছাত্রগুলা যারা ভর্তি হচ্ছে ওরা দেখে আসছে যে ওর ফাদার ইজ ফাইটিং, ওর জন্ম থেকে দেখছে যে বাবা শুধু কষ্ট করছে, আরেকটু ভালো আরেকটু ভালো আরেকটু ভালো, হ্যাঁ, তারপরও চারিদিকে মিলাইতে পারতেছে না। এগুলো দেখেই সে বড় হচ্ছে, এগুলো শিখেই বড় হয়েছে। বড় হওয়ার পরে যখন সে ডাক্তার হচ্ছে, সে চায় যে ওর বাবার যেসব কষ্টগুলো করতে হয়েছে ওগুলো ওকে করতে হবে। ও একদম ফুল বাবুর মতো থেকে যাবে সবকিছুতে, টাকাও আসবে, সম্মানও আসবে, গ্রামেও যাব না, ওইটাও করবো না। তাহলে এরকম মানসিকতার লোকগুলাকেই কিন্তু আমরা ঢুকাচ্ছি। তাহলে ওদের কাছ থেকে এই জন্য বলছি যে অ্যাপটিটিউড টেস্ট হতে হবে, ও আসলে করতে পারবে কিনা এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে, রেদার দেন ও কোন সোসাইটি থেকে এসছে। তাহলে এই যাদেরকে আমরা নলেজ বেসড স্টেজ দিয়ে ঢুকাচ্ছি ওরা হচ্ছে সব আপার মিডল ক্লাস এবং মিডল ক্লাস, এবং ওদের ফ্যামিলিটা একটা ড্রাইভিং ফ্যামিলি, টু গেট বেটার 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 হতে যাচ্ছে এভরি মুহূর্তে। ওইটা দেখে ওরা বড় হচ্ছে, ওরা মেডিকেলে গিয়েও ও চায় যে কত শর্টকাট চলে যেতে। এই জন্য ডাক্তারদের মধ্যে সব কিন্তু সরকারি দল, মানে কোনো বিরোধী দল নাই। কারণ সরকারি দল না করলে ওর পোস্টিং হবে না, ওর প্রমোশন হবে না, ওর কিচ্ছু হবে না। তাহলে এই জন্য আমাদের সব সরকারি দল সব সময়। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের হিন্ড্রেন্স, আমাদের বাধা হচ্ছে যে মেধার বাধা। মেধাবীদের জন্য মসৃণ নয় পর্দা, বরং যে ক্রুক, যে খারাপ, ওর জন্য রিলেটিভলি মসৃণ, ও অনেক ভালোভাবে সহজে পার হয়ে যেতে পারছে। তাহলে এগুলা যতদিন আমাদের মধ্যে সমাজে পরিবর্তন গুলা সমাজের সর্বক্ষেত্রে হতে হবে। আপনি সব জায়গায় সব খারাপ লোক থাকবে আর ডাক্তাররা সব ফেরেশতা হয়ে যাবে, এটা তো আপনি আশা করতে পারেন না। ডাক্তাররাও তো এই সমাজের সন্তান, ওরা এই সমাজ থেকে বড় হয়েছে, সবকিছু দেখে, আপনারা যেগুলো দেখে বড় হয়েছেন, ডাক্তার স্টুডেন্ট ওরাও ওইগুলো দেখে বড় হয়েছে। তাহলে এই সমাজের থেকে বের হয়ে ও একটা ফেরেশতা হয়ে আলাদা হয়ে যাবে, এটা তো আশা করা যায় না। তারপরেও ওদের শিক্ষার কারণে অনেকে বেশ কম হচ্ছে, কেউ বেশ কম হতে পারছে না এবং করতে পারছে না। এগুলো আস্তে আস্তে অ্যাড্রেস হতে হবে। এটা সামাজিক, পারিপার্শ্বিক, সব জাতীয় নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ। জাতীয় নীতিমালাটা ওইভাবে করতে হবে। স্যার, আপনার সময় স্বল্পতা আছে জানি, অনেকগুলো কমেন্ট নিতে পারছি না, তবু আমার শেষ 3টা কোশ্চেন জানার থাকবে, যদি আপনি অনুমতি দেন। আমি ছোট করে 3টা কোশ্চেনের আনসার জেনে নিব আপনার। বলেন। স্যার, প্রথম জানতে চাচ্ছি যে আসলে হাসপাতালের একটা অসঙ্গতি নিয়ে, যে সরকারি হাসপাতালগুলোতে আমরা গেলে আয়া বলেন, বুয়া বলেন, ট্রলি পুলার বলেন, সবাইকে টিপস দিতে দিতে একদম ঢোকা থেকে শুরু করে আসার সময় পর্যন্ত আমার হয়তো ওষুধ কেনার টাকা নাই, কিন্তু তাদেরকে টিপস দিয়েই আমার আসতে হবে। তো এই পরিস্থিতিতে একটা জিনিস যে তাদের সরকারি হাসপাতালে আমি শুনেছি তাদের বেতন নেই, তো আমাদের ফিটা অনেক কম, অনেকে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে ভর্তি হয়। তো আমাদের ভর্তি ফিটা বাড়িয়ে অন্তত ওদের বেতনের ব্যবস্থা করে এই ধরনের হয়রানি থেকে বাঁচানোর কোনো উপায় আছে কিনা, আপনি কি মনে করেন এই ব্যাপারে? যত বেতনই দেই এই হয়রানি থেকে বাঁচতে পারবেন, কারণ হচ্ছে ডিমান্ড ইজ মোর দ্যান সাপ্লাই। ডিমান্ড যখন মোর দ্যান সাপ্লাই হবে, এবং শুধু এটা যে মানুষ ওরা এখন জোর করে নিচ্ছে, কিন্তু কিছু লোক আছে ওরা কথায় কথায় টাকা দিয়ে ওকে খুশি করতে যাচ্ছে যাতে ওর থেকে সেবাটা পাওয়া যায়। তাহলে মানুষ তো বেশ কম ব্যবহার করতেছে ওর সাথে, ও তো পেতে পেতে ওর ইয়ে হয়ে গেছে, ওর অভ্যাস হয়ে গেছে। এটা না পেলে সে ওর সাথে ভালো কথাই বলতেছে না, ওকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতেছে না। তাহলে এগুলো আমার জাতীয় কালচার, কিন্তু সব জায়গায় কিন্তু আপনি যা দেখেন যে ওরা তাহলে এগুলো সবগুলা করতে গেলে আমার সরকারকে, স্বাস্থ্যকে একটা এজেন্ডা, মেইন প্রবলেম অফ দ্য কান্ট্রি, এডুকেশনকে নাম্বার 2 প্রবলেম ইন দ্য কান্ট্রি, এগুলো যদি আমি জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, পলিটিক্যালি যদি এগুলো আনতে না পারি, আমার দেশে এই সিস্টেমগুলো চেঞ্জ হবে। আচ্ছা স্যার, আমার দ্বিতীয় কোশ্চেন, আপনি একজন দেশসেরা চিকিৎসক, আপনি আমাদের গর্ব। আমি যতটুকু জানি আমার আন্টি, আপনার ওয়াইফ একজন ডাক্তার, আপনার বড় ছেলে কেমব্রিজ ইউনিভার্সিটি ডাক্তারি পেশা নিয়োজিত আছেন, আপনার মেয়ে মেলবোর্নে পড়ালেখা করছেন। আপনি নিজেকে সফল মনে করেন কিনা? সফল না আর অনেক কিছু করার বাকি আছে? না, অনেক কিছু করার বাকি নেই। আমি তো বলি যে আমাদের চাওয়া পাওয়ার আর কিছু নেই, যা চাওয়া পাওয়া ছিল তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছে। তাহলে ওই জায়গায় আছে, তারপরেও যতদিন আল্লাহ সুস্থ রাখবে, উইল ট্রাই টু কন্ট্রিবিউট টু দিস কান্ট্রি, উই আর সান অফ দিস সয়েল। যেখানে যেভাবে সম্ভব আমরা এই দেশের মঙ্গল চাই, এই দেশের প্রতি মুহূর্তে ভালো করার চেষ্টা থেকে যাবে যতদিন আল্লাহ বাঁচা রাখে। আলহামদুলিল্লাহ। স্যার, আমার লাস্ট কোশ্চেন, আজকের প্রোগ্রামে যদিও অনেক কিছু জানার আছে, তবে আপনার সময় স্বল্পতার কারণে ছেড়ে দেওয়ার জন্য আমরা সংক্ষিপ্ত করে এনেছি। আমার লাস্ট কোশ্চেন স্যার, আপনি পুরো বাংলাদেশের সম্পদ,
তবুও আমরা কেন জানি সবসময় আপনাকে কাঞ্চনার ছেলে, চট্টগ্রামের ছেলে, বা বিশেষ করে কাঞ্চনা ছেলে হিসেবে বলতে গর্ববোধ করি, বা একটু জোনে নিয়ে আসার চেষ্টা করি, গর্ববোধ করি। তো সেদিক থেকে কাঞ্চনার প্রতি আপনার অবশ্যই দরদ আছে, আপনার নারীর টান বলতে যা বোঝায় তা আছে। কাঞ্চনাকে নিয়ে বা আপনার নিজস্ব কোনো প্ল্যান বা স্বপ্ন আছে কিনা, যদি আজকে প্রোগ্রামের মাধ্যমে অনেক কাঞ্চনাবাসী আজকে প্রোগ্রামটা দেখছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো এমন কোনো স্বপ্ন আছে যেটা আপনি আগে কখনো বলেননি, আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে যদি বলতেন, আমরা খুবই কৃতজ্ঞ হতাম স্যার। না, যেটা হচ্ছে যে কাঞ্চনার প্রতি আমার ভালোবাসা আছে এবং আমি মনে করি যে আমার কিছুটা দায়বদ্ধতা আছে, যেহেতু আমার জন্ম ওখানে, আমি ক্লাস 10 পর্যন্ত এসএসসি পাস করেছি ওখান থেকে। তাইলে যদি আমার কিছু সুযোগ হয়, জন্য আমি চেষ্টা করি অনেক সময় যে ছোটখাটো ব্যক্তিগত ব্যাপার যতটুক করা যায়। তো আমি সবচেয়ে খুশি হতাম যদি কাঞ্চনার সব স্টুডেন্টকে একটা ভালো এডুকেশনের সুযোগ দেখাতে পারতাম, যে ওরা করতে পারলো। তো এটা সবগুলো করা সম্ভব হয় না, তারপরেও আমি আমার ওখানে একটা ইয়ে আছে, পাঠাগার আছে, ওদের সাথে আমি চেষ্টা করি, দীপশিখা পাঠাগার। ওদের মাধ্যমে ছোট স্কেলে যতটুকু করা সম্ভব এরকম কিছু করতে চেষ্টা করি। সাধারণ মানুষকেও ছোটখাটো এগুলো বলে তো আর করা যায় না, এই জন্য আমার আগ্রহ আছে, আমার দায়বদ্ধতা আছে কাঞ্চনার প্রতি, এবং এটা পুরাটা আমি অনেক কিছু করতে পারি না, কিন্তু আমি সুযোগ পেলে করব। অনেক ধন্যবাদ স্যার। আমরা জানি আপনি দীপশিখার পাঠাগারের মাধ্যমে এবং নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে অনেক কাজ করেন, তবে আপনাকে অন্তত আশ্বস্ত করতে চাই আজকের প্রোগ্রামের মাধ্যমে, আপনি ভবিষ্যতে কোনো ধরনের পজিটিভ কোনো মুভমেন্টে যদি যেতে চান বা কোনো পরিকল্পনার স্বপ্ন দেখেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সবসময় আপনার সাথে আছি, আপনার সাথে কাজ করার জন্য অনেকে উন্মুখ হয়ে বসে আছেন। আমাদের ভালোবাসা জানবেন আর আমাদের সুযোগ করে দিবেন আপনার সাথে কাজ করার। আজকের এই প্রোগ্রামে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেকক্ষণ ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের বিষয় চিকিৎসা বিজ্ঞান আমাদের অর্জন সম্ভব নাই। আমাদের সাথে আজকে ছিলেন অন্যতম দেশসেরা চিকিৎসক অধ্যাপক ডাক্তার রিদওয়ানুর রহমান স্যার। স্যার অনেকক্ষণ সময় দিয়েছেন, সরি বলে নিচ্ছি, এবং মাস্ট বি গ্রেটফুল টু ইউ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ দর্শকদের।